আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে সিআরপি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সিআরপি ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত ফেসবুক লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফারজানা শারমিন রুমানা, জুনিয়র কনসালটেন্ট এবং আউটপেশেন্ট ইনচার্জ ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। আপনারা সবাই জানেন ৮ সেপ্টেম্বর আহ, বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এই বিশ্ব ফিজিওথেরাপি দিবসকে লক্ষ্য করে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি পালিত হয় উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে। কিন্তু এই এবছর কোভিড-19 এর প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য অন্যান্য অনুষ্ঠানের মতো সিআরপি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের আয়োজিত অনুষ্ঠানেও এসেছে কিছুটা ভিন্নতা। এবছর সিআরপি ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট এই দিবসকে লক্ষ্য করে ফেসবুক লাইভের মাধ্যমে এ পেশার প্রচার প্রসার এবং উন্নতির জন্য কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান। আজকের লাইভ অনুষ্ঠানে আমাদের যে আলোচ্য বিষয় থাকবে নিউরো ডেভেলপমেন্ট এবং ফিজিওথেরাপি। আজকে এই আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন ডাক্তার এম পারভেজ রহিম, যুগ্ম সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা কতটুকু খুশি হয়েছে আপনার এই উপস্থিতির জন্য। আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আর আমরা সবাই জানি যে আমাদের রিহ্যাবিলিটেশন কাউন্সিল নিয়ে আপনি অনেক কাজ করেছেন। এই কাউন্সিলের প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুতেই আপনি কাজ করেছেন, আপনি অবগত। এই বিষয়ে আমরা অনেক কিছু আপনার কাছ থেকে জানবো। আমরা পরে আপনার কাছে আসবো। ইনশাআল্লাহ আমাদের অনেক কথা হবে এই বিষয়ে। আমাদের সাথে আরো যোগ দিয়েছেন মোহাম্মদ ওবায়দুল হক, প্রফেসর, বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট বিএইচপিআই, মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড অফ ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, মোহাম্মদ খলিলুর রহমান, সেন্টার ম্যানেজার একে খান সিআরপি চিটাগং, এবং রাবেয়া বেগম মিলি, সিনিয়র ফিজিওথেরাপিস্ট এবং ফিজিওথেরাপি ইনচার্জ পেডিয়াট্রিক ইউনিট সিআরপি সাভার। আপনাদের সবাইকে সিআরপির পক্ষ থেকে, ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি প্রথমে আজকে আমি রাবেয়া বেগম মিলি ম্যাডামের কাছে জানতে চাবো যে ম্যাডাম, নিউরো ডেভেলপমেন্ট নিয়ে অনেক কথা হচ্ছে, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে আমরা অনেক কিছু জানি, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে হয়তো আমরা পরিষ্কার না, ক্লিয়ারলি জানি না যে আসলে নিউরো ডেভেলপমেন্ট কি। আমাদের প্রথম কোশ্চেন অবশ্যই আপনার কাছে আমরা জানতে চাবো নিউরো ডেভেলপমেন্ট আসলে কি। আসসালামু আলাইকুম। বক্তব্য শুরু করার আগে আমি ধন্যবাদ দিতে চাই সিআরপি সাভারের ফিজিওথেরাপি বিভাগীয় প্রধান এবং সিনিয়র কনসালটেন্ট, সেই সাথে অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফিজিওথেরাপি মোহাম্মদ আনোয়ার হোসেন স্যারকে আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রধান অতিথি ডক্টর পারভেজ রহিম স্যার আপনাকে, যিনি চিফ কোঅর্ডিনেটর অফ অটিজম এবং এনডিটি ডিসঅর্ডারের একজন টিম লিডার হিসেবে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। আমি রাবেয়া বেগম মিলি, সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপি চিকিৎসক এবং ফিজিওথেরাপি সার্ভিস সেবা হিসেবে আমাদের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ ফারজানা শারমিন রোমানা ম্যাম আপনাকে এই সুন্দর প্রশ্নের জন্য। প্রথমেই আমরা জানবো নিউরো ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়। এক কথায় নিউরো ডেভেলপমেন্ট বলতে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রেনের স্বাভাবিক যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টকে বোঝানো হয়। এই ডেভেলপমেন্ট হয় একদম গেস্টেশনাল এজ তথা প্রিনেটাল এজ থেকে ইনফ্যান্সি, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্টহুড, এমনকি ওল্ড এজ পর্যন্ত। এই ডেভেলপমেন্টের কিছু ডোমেন রয়েছে, যেমন মোটর ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এখন আমরা জানবো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এই টার্মটি প্রথম উদ্ভাবিত হয় DSM-3-তে 90-এর দশকে। DSM হলো ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার। পরবর্তীতে
সালে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনে DSM-5 ফাইনালি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বর্ণিত হয়। এখন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলতে এক কথায় বলা যায় ব্রেনের যদি কোনো গ্রোথ এবং ডেভেলপমেন্টে কোনো ধরনের ডিসফাংশন এবং ইম্পেয়ারমেন্ট থাকে তাহলেই তাদেরকে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের আওতায় ফেলা যায়। এখন এই ইম্পেয়ারমেন্ট হতে পারে ফিজিক্যাল, হতে পারে ডেভেলপমেন্টাল, হতে পারে মেন্টাল, হতে পারে ইন্টেলেকচুয়াল, হতে পারে সেন্সরি। এখন এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের আওতায় রয়েছে সেরেব্রাল পলসি, রয়েছে ডাউন সিনড্রোম, রয়েছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এবং অটিজম। এই তথ্যগুলো নেওয়া হয়েছে বাংলাদেশের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ট্রাস্ট অ্যাক্ট 2013, যেটা কিনা দ্য প্রোটেকশন অফ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ট্রাস্ট অ্যাক্ট 2013 সালে 10 নভেম্বর প্রকাশিত হয়। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনার কথার মাধ্যমে আমরা জানতে পারলাম যে অটিজম একটা অন্যতম নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। ম্যাডাম আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে আসলে কোন কোন সমস্যাগুলোতে অটিজম ক্লায়েন্টদের নিয়ে আমরা ফিজিওথেরাপিস্টরা কাজ করতে পারি? ধন্যবাদ ম্যাডাম। একজন দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক সেরেব্রাল পলসি, ডাউন সিনড্রোম, অন্যান্য রোগের সাথে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ক্লায়েন্টদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। আমরা জানি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে এক একজনের ক্ষেত্রে লক্ষণগুলো এক একভাবে প্রকাশিত হয়, তবে তাদের লক্ষণগুলোকে 3 ভাবেই ধরা হয়। প্রথমত বলা যেতে পারে তাদের যোগাযোগে প্রতিবন্ধকতা থাকে, তাদের সামাজিকরণে প্রতিবন্ধকতা থাকে এবং তাদের বিহেভিয়ারে প্রতিবন্ধকতা থাকে। দেখা যায় যে তারা একই বিহেভিয়ার বারবার করতে থাকে, যেটাকে স্টেরিওটাইপ বিহেভিয়ার বলে। এছাড়াও এই সমস্যাগুলোর সাথে সাথে অটিজম ক্লায়েন্টদের ক্ষেত্রে তাদের লো মাসল টোন, পোর কার্ডিও রেসপিরেটরি স্ট্যাটাস, তাদের কোঅর্ডিনেশন অনেক পোর থাকে, তাদের ব্যালেন্স অনেক কম থাকে ভেস্টিবুলার ডিসফাংশনের কারণে, তাদের গেট প্রবলেম থাকে, তাদের মোটর প্ল্যানিং এ অনেক বেশি অসুবিধা দেখা যায়। এই ক্ষেত্রগুলোতে একজন ফিজিওথেরাপি চিকিৎসক তাদের নিউরো মাস্কুলোস্কেলেটাল অ্যাসেসমেন্টের মাধ্যমে সমস্যা নির্ধারণ করে DSM-5 কে মাথায় রেখে ডায়াগনোসিস করে থাকেন এবং শর্ট টার্ম এবং লং টার্ম গোলের ভেতরে কিছু ট্রিটমেন্ট প্ল্যান করে থাকে। তাদের মাসেল টোনটাকে নর্মালাইজ করা, তাদের মাসেল স্ট্রেংথ, পাওয়ার, এন্ডুরেন্সকে ইমপ্রুভ করা, কোঅর্ডিনেশন একজন অটিজম ক্লায়েন্টদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাদের কোঅর্ডিনেশন ইমপ্রুভ করা, তাদের ব্যালেন্স ইমপ্রুভ করা, তাদের মোটর প্ল্যানিং তাকে নিয়ে কাজ করা, যেটার ভেতরে রয়েছে গ্রস মোটর ফাংশন, ফাইন মোটর ফাংশন, তাদের কার্ডিও রেসপিরেটরি স্ট্যাটাস অনেক বড় একটা ভূমিকা পালন করে। দেখা যায় যে অটিজম ক্লায়েন্টরা তাদের পশ্চারাল অ্যাওয়ারনেস থাকে না বললেই চলে, যার ফলে দেখা যায় তাদের হলো স্পাইন দেখা যায় এবং এই হলো স্পাইনের কারণে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ক্লায়েন্টরা অ্যাবডোমিনাল ব্রিদিং করে, যেটা নর্মাল ব্রিদিং প্যাটার্ন না। একজন ফিজিওথেরাপি চিকিৎসক এই ব্রিদিং প্যাটার্ন নিয়ে কাজ করে থাকেন। সেই সাথে দেখা যায় যে তাদের হায়ার ফাংশনগুলোতেও একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট কাজ করে থাকেন। এখন এই সমস্যাগুলো নিরূপণ করে ট্রিটমেন্ট প্ল্যানে ফিজিওথেরাপি চিকিৎসক কিছু ফিজিওথেরাপি ট্রিটমেন্ট অ্যাপ্রোচ ব্যবহার করে। সেটার ভেতরে রয়েছে স্ট্রেংথ, পাওয়ার, এন্ডুরেন্স ট্রেনিং। এন্ডুরেন্সের ভেতরে আমরা জানি মাস্কুলার এন্ডুরেন্স এবং কার্ডিয়াক এন্ডুরেন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রয়েছে হিপোথেরাপি, হাইড্রোথেরাপি, ব্যালেন্স ট্রেনিং, কোঅর্ডিনেশন ট্রেনিং, মোটর প্ল্যানিং, কার্ডিও রেসপিরেটরি ফিজিওথেরাপি, সেই সাথে আরো অন্যান্য ফিজিওথেরাপি অ্যাপ্রোচ ব্যবহার করে একজন ফিজিওথেরাপি চিকিৎসক অটিজম ক্লায়েন্টদের নিয়ে কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনার কথার মাধ্যমে আমরা জানতে পারলাম যে অটিজমে আসলে ফিজিওথেরাপির ভূমিকা অনেক বেশি এবং একজন অটিজম পেশেন্ট নিয়ে অনেক কিছু করার আছে এবং অনেক রোল ফিজিওথেরাপিস্টের আছে অটিজম চিকিৎসা। ধন্যবাদ আপনাকে। আমি আমি এবার একটু
একটু ইন্টারাপ্ট করি, আজকের অডিয়েন্স কি শুধু ফিজিওথেরাপিস্ট না অন্য ডিসিপ্লিনের লোক আছে? একটু আমার জানার জন্য বললাম। স্যার বেসিক্যালি ফিজিওথেরাপিস্ট এবং কিছু ক্ষেত্রে অন্য প্রফেশনালস ইনক্লুড হতে পারে, তো বেসিক্যালি হ্যাঁ, ফিজিওথেরাপিস্টদের জন্য স্যার। আচ্ছা, বেসিক্যালি যদি ফিজিওথেরাপিস্ট হয় তাহলে কোনো সমস্যা নেই, কারণ ওই কতগুলি টেকনিক্যাল ওয়ার্ড আসতেছে, তো তো এটা আমরা ছাড়া জি স্যার। অন্যরা বুঝবে না, তখন জি ওই স্যার। সারস পাখি থালাতে ভাত খাওয়ার মতন হয়ে না যাবে। স্যার, এটাও হ্যাঁ, ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফিজিওথেরাপিস্টদের জন্য আচ্ছা, স্যার। কারণ আমরা বাংলা করেছি, একটু বলে রাখা, প্রথমে একটু বলে রাখি, যেহেতু আজকে এনডিডি কে উপজীব্য করে কথা বলছেন, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের বাংলা করেছি স্নায়ু বিকাশজনিত বৈকল্য। হ্যাঁ, স্নায়ু বিকাশ বৈকল্য জনিত সমস্যা, এই দুইটার একটা, যে কোনো একটা আমরা এটাই লিখি, স্নায়ু বিকাশ বৈকল্য জনিত সমস্যা। এটা আমরা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের বঙ্গানুবাদ করা হয়েছে আর কি। হ্যাঁ, সব জায়গায় এই যে আমরা যে ট্রাস্ট করেছি ওইখানেও এই এটা ইউজ করে, যদি ইংরেজিতে আমরা দুইটাই ইউজ করি, ইংরেজিটাও ইউজ করি, বাংলাটাও ইউজ করি। হ্যাঁ, কোনো সমস্যা। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। এটা আমরা করে থাকি। এই জিনিসটা আমি একটু জানিয়ে রাখলাম। আর ওনাকে যেটা প্রশ্ন করেছিলেন, এটা একটু আমি যেহেতু ডাক্তার ক্লিনিক্যাল, আমি একটু উত্তরটা দিই। কেন অটিজমে আপনার একটু সাপ্লিমেন্ট করে দিই, কেন অটিজমে আপনার ফিজিওথেরাপি দরকার হয়। এখন পর্যন্ত অটিজমের সুনির্দিষ্ট কারণ না থাকলেও এইটা ঠিক, এটা একটা কনজেনিটাল ডিসঅর্ডার। যখন জন্মগত কোথাও ত্রুটি হয়, তখন মনে রাখবেন আপনারা, শুধু একটা জায়গায় ত্রুটি হয় না, শুধু নার্ভাস সিস্টেমের ত্রুটি হবে না, সেটা অন্যান্য অর্গানকেও এফেক্ট করে। ওই যে একটু আগে বললো না, মাসেলের টোনাসিটি থাকে না, হয়তো এক একজনের এক এক ধরনের, কারো গেইটে প্রবলেম, হ্যাঁ, কারো পোস্টারাল প্রবলেম, এক একজন। কারণ এটা কনজেনিটালি যখন দেখা যাচ্ছে যে তার ওই যে যখন মায়ের পেটে যখন সমস্যাটা হচ্ছে, তার সেল লেভেলে, সেলুলার লেভেলে, যখন ফরমেশনে, তখন শুধু মনে করলে হবে না যে না একটা জায়গায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সমস্যা, অন্য জায়গায়। এমন অনেক এনডিডি অটিজমের আমি দেখেছি চিলড্রেন, যে তাদের কথার সমস্যা হচ্ছে কি ক্লেফট প্লেট, আপনারা তো জানেন ঠোঁট কাটা, ওই যে ক্লেফট প্লেট, এরকম পেয়েছি আমি। বিভিন্ন ধরনের কনজেনিটাল ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড থাকে, তখন আমার মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে। শুধুমাত্র ওই যে আমার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কিংবা ইয়াদের দিয়ে হবে না, তখন মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে। আমার ফিজিওথেরাপিস্ট লাগবে, ডেভেলপমেন্টাল এসএলই লাগবে, তখন মাল্টি ডিসিপ্লিনারি লোক দরকার, যেহেতু কম ইয়াটা কি বলে যে কম্বাইন্ডলি অনেক কিছু থাকে, জয়েন্টলি থাকে। হ্যাঁ, জাস্ট আমি এটা ইয়েটা সাপ্লিমেন্ট করলাম আর কি। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি এখন খলিলুর রহমান স্যারের কাছে একটু যাব। স্যার, আমরা জানতে চাচ্ছিলাম যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের যে পেশেন্টরা থাকেন, এদের স্বনির্ভর করতে আমাদের ফিজিওথেরাপিস্টদের ভূমিকা কি বা গুরুত্ব কতটুকু? ধন্যবাদ ফারজানা শারমিন ম্যাডামকে একটি সুন্দর প্রশ্ন করবার জন্য। প্রথমে সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি নবনির্বাচিত বিপিএর এক্সিকিউটিভ মেম্বারদের, শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় শিক্ষকবৃন্দ, পাশের কলিগ এবং বিশেষ অতিথি যুগ্ম সচিব মহোদয়। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের ফিজিওথেরাপির মাধ্যমে স্বনির্ভর করতে প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে এটা প্রোগ্রেসিভ অথবা নন প্রোগ্রেসিভ। কারণ এখানে বিষয়টা আসবে প্রোগ্রেসিভ এবং নন প্রোগ্রেসিভ যদি আসে, আমি এটার উত্তরে যাওয়ার আগে একটু ডক্টর পারভেজ রহিম স্যারের সাথে একটু অ্যাড করতে চাই যে বিশেষ করে অটিজম কিংবা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলো যখন হচ্ছে, তখন কিছু জিনগত ত্রুটি হচ্ছে, যেখানে যেমন ব্রেনের কিছু সেলের জিনের এক্সপ্রেশন থেকে দেখা গিয়েছে যে DLG2 যদি কোনো কারণে অবলুপ্ত হয়ে যায়, অথবা দেখা যাচ্ছে কোথাও কোথাও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে দেখা যাচ্ছে যে আপনার MECP2 নামে যদি কোনো জিন মিউটেশন হয়ে যায়। তো আমাদের আসলে এখন বিষয়টা হচ্ছে যে ওই লেভেলে তো বাংলাদেশের পক্ষ থেকে তো ওইভাবে রিসার্চ হচ্ছে না, কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে এখানে কাজ করার অনেক জায়গা রয়েছে। তবে এখন আমরা যেভাবে রোগীদেরকে রিসিভ করছি, এখন আমাদের কাজ হচ্ছে দুভাবে কাজটা করা। একটা হচ্ছে প্রোগ্রেসিভ। এখন বাংলাদেশে যদিও হচ্ছে এনডিটি তে মূলত 4টা কন্ডিশনকে নিয়ে আসা হয়েছে, যেমন সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, লার্নিং ডিসএবিলিটি এবং অটিজম। কিন্তু এছাড়াও কিন্তু আরো অনেক নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার রয়েছে। যেমন আমি প্রোগ্রেসিভের কথা বলছিলাম, প্রোগ্রেসিভের মধ্যে রয়েছে রেট সিনড্রোম,
কিংবা চাইল্ড সিজোফ্রেনিয়া, এই টাইপের কন্ডিশন গুলো রয়েছে। আর বাংলাদেশে আমরা মূলত আমাদের মূল ফোকাসটাই হচ্ছে গিয়ে নন প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, যেখানে সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, লার্নিং ডিসএবিলিটি এবং অটিজম এই কন্ডিশন গুলো রয়েছে। এখন যেহেতু এনডিটি একটি আমব্রেলা টার্ম, তো এই আমব্রেলা টার্মকে কিন্তু কভার করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, একটা এমডিটি অ্যাপ্রোচে কাজ করতে হবে। এটার কোনো বিকল্প নাই যদি আমরা এনডিটি নিয়ে কাজ করতে চাই। তো এখানে কারা কাজ করবে? পেডিয়াট্রিশিয়ান কাজ করবেন, ফিজিওথেরাপিস্ট কাজ করবেন, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, কমিউনিটি রিহেবিলিটেশন ওয়ার্কার এবং অন্যান্য প্রফেশনালরা একই সাথে এখানে কাজ করবেন। এখন আমি যেহেতু বলছিলাম যে প্রোগ্রেসিভ এবং নন প্রোগ্রেসিভ, এখন প্রোগ্রেসিভ যদি হয়ে থাকে, আমি এই জন্য এই টার্মসটাকে বেশি গুরুত্ব দিচ্ছি যে আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে যারা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার নিয়ে আসেন এবং তারা বিভিন্ন জায়গায় দেশে এবং দেশের বাহিরে গিয়ে নানানভাবে তারা ট্রিটমেন্টের পেছনে অর্থ খরচ করে তারা সর্বশান্ত হয়ে যায়। এখন আমরা আমাদের প্রফেশনাল জায়গা থেকে যদি তাদেরকে ওই জায়গাটাতে কাউন্সিলিং করার সুযোগ পাই, তাহলে হবে কি তারা আর্থিকভাবে এভাবে সর্বশান্ত কিন্তু হবেন না তারা। আর পাশাপাশি আমাদের যেটা কাজ হবে এজ এ ফিজিওথেরাপিস্ট হিসাবে, আমরা তখন সিমটোমেটিক কাজগুলো করব। যে একটা ক্লায়েন্ট যদি তার প্রগনোসিস যদি খুব পুয়ার হয়ে থাকে, সে যতদিন বেঁচে থাকে সেজন্য অ্যাটলিস্ট পৃথিবীর বুকে একটু স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে, সেটা আমরা ইনশিওর করব তাদেরকে। এরপরে আমি আসি যে আমাদের নন প্রোগ্রেসিভ ডিসঅর্ডার যেগুলো আছে। এখন এই নন প্রোগ্রেসিভ ডিসঅর্ডারকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমাদের আসলে অনেকগুলো অ্যাপ্রোচ আছে, যে ফিজিওথেরাপিস্ট অনেকগুলো অ্যাপ্রোচ নিয়ে কাজ করে। এখন এই অ্যাপ্রোচ গুলোর মধ্যে থাকতে পারে নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি, বা আমরা যেটাকে বলি বোবাদ। এরপরে আসছে কনস্ট্যান্ট ইনডিউস মুভমেন্ট থেরাপি, হাইড্রোথেরাপি, এবং যেটা বিশেষ কাজ সেটা হচ্ছে ফ্যামিলি এডুকেশন এবং হচ্ছে হোম বেস থেরাপি। এই ধরনের অনেকগুলো কনসেপ্ট আছে। আসলে এই কনসেপ্ট গুলো নির্ভর করে যে আমি কখন কোন থেরাপি এবং তার প্রয়োজন এবং সমস্যা অনুযায়ী থেরাপির অ্যাপ্রোচ গুলো তাদেরকে অ্যাপ্লাই করা হয়। কিন্তু মোদ্দা কথা, যখন আমাদের কাছে এই এনডিটি ক্লায়েন্ট গুলো আসছেন, আমরা আসলে তাদের কি দেখছি? এখন দেখা যাচ্ছে যে ফিজিওথেরাপি বিভিন্ন ধরনের কন্ডিশন গুলো তাদের মধ্যে থাকছে। আমি যদি প্রথমেই বলি যে তাদের মধ্যে মাংসপেশি এবং হচ্ছে গিয়ে অস্থিসন্ধির গতিরোধ বা অবসাদগ্রস্ততা থাকে। এই জায়গাগুলোতে ফিজিওথেরাপিস্টের একটা খুব ভালো একটা কাজ করার জায়গা আছে। এই জায়গাগুলোতে যখন কাজ করে ফিজিওথেরাপিস্ট, এখানে বিভিন্ন রকমের ম্যানুয়াল থেরাপি আছে এবং বিভিন্ন টেকনিক আছে। এখানে স্ট্রেচিং বলেন, ম্যানিপুলেশন বলেন, এরকম অনেকগুলো টেকনিক আছে। তো সেই অ্যাপ্রোচগুলো এখানে ব্যবহার করা হয়। এরপরে আসছি গ্রস মোটর স্কিল। এখন ফিজিওথেরাপিস্টরা যেটা করবে যে দেখা যাবে যে আমাদের এই স্পেসিফিক যদি আমি কন্ডিশন গুলো বলি, যে অটিজম যদি বলি কিংবা সেরিব্রাল পলসি বলি, তাদের কিন্তু কোমরবিডিটি হিসাবে কিন্তু আরো কিছু কন্ডিশন তাদের সাথে অ্যাড থাকে। যেমন দেখা যাবে যে একটা সেরিব্রাল অটিজমের একটা ক্লায়েন্ট আসছে, তার সাথে হচ্ছে ডেভেলপমেন্টাল কোঅর্ডিনেশন ডিসঅর্ডার রয়েছে, তখন আমাদেরকে আবার সেখানে কোঅর্ডিনেশন নিয়ে কাজ করতে হচ্ছে। তো এরকম কোঅর্ডিনেশনের কাজগুলো যখন আমরা করতে যাই, এখানে স্ট্যান্ডিং, ওয়াকিং, রানিং, এই জায়গাগুলোতে যেগুলো গ্রস অ্যাক্টিভিটি, সেখানে নিয়ে কাজ করতে হবে। আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমি যদি গ্রস অ্যাক্টিভিটি গুলোকে এনশিওর না করতে পারি, আমি কিন্তু ফাইন মোটর অ্যাক্টিভিটিকে আনতে পারবো না। কারণ আমার কাণ্ড যদি শক্ত না হয়, তাহলে কিন্তু আমি সেই শাখা প্রশাখা থেকে ভালো কিছু আমরা পেতে পারি না। তো ফিজিওথেরাপিস্টের কাজ হচ্ছে সেই কাণ্ডটা নিয়ে কাজ করা, যে গ্রস মোটর অ্যাক্টিভিটিস গুলো নিয়ে কাজ করা, আপার মোটর, আপার লিম্বস গুলো, লোয়ার লিম্ব গুলো, এগুলো নিয়ে কাজ করা। তাহলেই কিন্তু আমরা ফাইন মোটর এবং ফাংশনাল অ্যাক্টিভিটি গুলোতে মনোযোগ দিতে পারবো। এবার আসি হচ্ছে গিয়ে দেখা যায় যে যেহেতু তাদের কোঅর্ডিনেশন থাকে না এবং বিভিন্ন ধরনের জটিলতা থাকে, এই ক্লায়েন্ট গুলোর দেখা যায় যে মাংসপেশিতে শক্তি কম থাকে। তখন আমাদেরকে যেটা করতে হয় যে ফিজিওথেরাপিস্টরা তাদের স্ট্রেংথেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদের মাসেলের মধ্যে সেই সক্ষমতা বৃদ্ধি করে, যেন সে স্বাভাবিকভাবে একটা মাংসপেশির যে পরিমাণ শক্তি থাকা প্রয়োজন, তারা যেন সেই শক্তিটা ব্যবহার করতে পারে। এবার যেটা কাজ করতে হবে, আমরা যদি এই কাজগুলো আমরা একটা ক্লায়েন্টের সার্থকভাবে করতে পারি, আমাদের মূল টার্গেটটাই হচ্ছে ফাংশনাল মোবিলিটি করা কিংবা মোটর প্ল্যানিং করা। এখন ফাংশনাল মুভমেন্ট যদি আমরা করতে যাই, তাহলে সেখানে করতে হবে কি, যেমন আমি যদি ছোট একটা উদাহরণ দিয়ে বলি যে আমি একটা ক্লায়েন্ট একটা ফুটবলকে গোল পোস্টে কিক করবে, তো এই কাজটা যদি করতে হয়, তাহলে কিন্তু তাকে এই মোটর ফাংশনটা ভালো থাকতে হবে এবং কোঅর্ডিনেশনটা ভালো থাকতে হবে। সেই জায়গায় কিন্তু এখন এখানে যুক্ত হতে পারে স্পোর্টস ফিজিওথেরাপি, যুক্ত হতে পারে, এবং এখানে এক্সারসাইজ কিন্তু একটা বড় কন্ডিশন হিসেবে কাজ করে। আমি এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যে যখন একটা ক্লায়েন্ট যখন স্পোর্টস এর সাথে ইনভলভ হয় কিংবা এক্সারসাইজের সাথে ইনভলভ হয়, তখনই কিন্তু হচ্ছে কি তার সেরোটোনিন কিংবা
এন্ডোরফিন নামে হরমোনটা রিলিজ হয়। এখন যখন হরমোনটা রিলিজ হবে তখনই তো তার অবসাদ কিংবা হচ্ছে গিয়ে তার কগনিটিভ যে জায়গাগুলো কাজ করবে। এখন আমি কগনিটিভ বলতে বোঝাচ্ছি কি, যে নিউরো ডেভেলপমেন্টালি যখন কারো কগনিটিভ প্রবলেম হচ্ছে, তার মানে কি ব্রেন তার হচ্ছে গিয়ে অ্যাকশন কিংবা যে প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে অথবা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা তৈরি হয়, সেটাই তো কগনিটিভ। এখন এটা কোথা থেকে প্রসেস হচ্ছে? প্রসেস হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে, কিংবা হচ্ছে গিয়ে হিপ্পোকক্কাস থেকে, ফ্রন্টাল লব থেকে। তো আমরা যদি হচ্ছে গিয়ে ওই জায়গাটাই যদি এই হরমোন রিলিজ না হয় এবং অবসাদগ্রস্ততা যদি চলে না যায়, তাহলে কিন্তু আমার ব্রেনের অংশগুলো কিন্তু কাজ করতে পারবে না। আমি যখন আমার ব্রেনের এই অংশগুলো কাজ করবে তখনই তো আমি কগনিটিভ কাজগুলো করতে পারবো, ডিসিশন মেকিং করতে পারবো, মেমোরি আমার ঠিকঠাক কাজ করবে, কিংবা আমি ফাইন মোটর অ্যাক্টিভিটিস গুলো করতে পারবো। সেই জন্য স্পোর্টস এবং হচ্ছে গিয়ে এই গ্রস অ্যাক্টিভিটিস গুলো একটা ক্লায়েন্টের জন্য সাংঘাতিকভাবে প্রয়োজন, এবং এই জায়গাটাতে ভাইটাল রোল প্লে করবে হচ্ছে গিয়ে একজন ফিজিওথেরাপিস্ট। ধন্যবাদ খলিল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আসলে আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন জানলাম। আমি আমার ভিউয়ার্সদের বলবো যে অটিজমে ফিজিওথেরাপিস্ট অনেক ভাইটাল রোল প্লে করতে পারে। আজকে আলোচনার মাধ্যমে আমরা অলরেডি অনেক কিছু শুনেছি। আমরা আমাদের স্যারদের কাছ থেকে আরো অনেক কিছু শুনবো। আম, এই পর্যায়ে আমি একটু ডিফারেন্ট একটা ইস্যু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি আমাদের ওবায়দুল হক স্যার, আপনার কাছে যেতে যাচ্ছি যে আমরা জানি 2018 সালে আমাদের রিহ্যাবিলিটেশন কাউন্সিল অ্যাক্ট জাতীয় সংসদে পাশ হয়, কিন্তু এরপরে এখন পর্যন্ত এটা তেমন কোনো ফাংশনাল অ্যাক্টিভিটিসে আসে নাই বা ফাংশনিং না। তো এটা ফাংশনিং করার জন্য আসলে আপনাদের করণীয় কি, আপনাদের ভূমিকা কি, আপনারা কি করতে পারেন? থ্যাংক ইউ রুমানা, একটা সুন্দর টপিক নিয়ে আসার জন্য। আসলে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে জাতীয় সংসদে রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা কার্যক্রম, পাঠক্রমের স্বীকৃতি, রিহ্যাবিলিটেশন সেবা প্রতিষ্ঠান ইউনিট অনুমোদন, রিহ্যাবিলিটেশন পেশাজীবী নিবন্ধন এবং উহাদের যোগ্যতা সেবার মান নির্ধারণ নিশ্চিতকরণের উদ্দেশ্যে কাউন্সিল গঠন করেন। এবং এটা লাস্ট যে সংসদ ছিল 71 নম্বর আইন হিসাবে সেই আইনটি পাস হয়, এবং এটা 2018 সালে 14 নভেম্বর গ্যাজেট আকারে প্রকাশিত হয়। এই আইন পাস হওয়ার পর আসলে যে ফাংশনিং হচ্ছে তা না, মানে ফাংশনিংটা হচ্ছে বাট ধীরে ধীরে, মানে যেইভাবে আমরা চাচ্ছি সেইভাবে হয়তো বা এগুচ্ছে না। তো সেক্ষেত্রে অনেক কিছু কাজ হয়েছে, বেশ কয়েকটি মিটিং হয়েছে, মিটিং এর পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটা কমিটি গঠন হয়েছে। তারপরে হচ্ছে যে বিধি হচ্ছে তৈরির জন্য যে কমিটি হয়েছে, বেশ কয়েকটা হচ্ছে মিটিংও হয়েছে। একটা আইন, এই আইনটা যতগুলো আইন আছে মানে এই কাউন্সিল হিসাবে, সেক্ষেত্রে অনেক বড় আইন, এখানে অনেকগুলা প্রফেশনাল জড়িত এবং অনেক পেশাজীবী এই আইনের অন্তর্ভুক্ত, বিশেষ করে ফিজিওথেরাপি, ওকুলোথেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলর, প্রস্থেটিক অর্থোপেডিক্স এবং আরো অনেকে। তো এই আইনটিকে কার্যকরী বা বাস্তবায়নের জন্য যথাসাধ্য হচ্ছে চেষ্টা চালালো, সেটা ওইভাবে মানে অগ্রগতি নেই বলা হচ্ছে। বাট যদি আমরা মানে একটা বিশেষ করে মেইন আমার কাছে যে ইস্যুটা মনে হয় যে এই আইনের 8 নম্বর ধারায় যেখানে বলা হয়েছে রেজিস্টার রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার মধ্য হইতে সরকার কর্তৃক নিযুক্ত হইবেন, সেটা রেজিস্টার হবেন, মানে রিহ্যাবিলিটেশন যে প্র্যাকটিশনার তাদের মধ্য থেকে। তো রেজিস্টারের মুখ্য ভূমিকা থাকে একটা জিনিসকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা জানি যে বারবার যে আমাদের যে রেজিস্টার আসতেছে, যেমন আমি একটু বলি যে গত 5ই আগস্ট একটা সাইন করা হয়েছে চিঠি আমরা পেয়েছি, এবং এটা একটা প্রজ্ঞাপন আকারে, এবং বর্তমানে যে ডক্টর মোহাম্মদ আবুল হোসেন যুগ্ম সচিব সমাজ কল্যাণ মন্ত্রণালয়, উনাকে তার দায়িত্বের অতিরিক্ত মানে দায়িত্ব হিসাবে সাময়িকভাবে রেজিস্টার রিহ্যাবিলিটেশন কাউন্সিলের দায়িত্ব প্রদান করা হয়েছে। তো এইভাবে যদি সাময়িকভাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কাউন্সিল মানে উনি যে কাজ করতেছেন তারপরে ওনাকে অতিরিক্ত দায়িত্ব, তো ওনার যে দায়িত্ব সেই দায়িত্বের বাইরে এই কাজটা করে এগিয়ে নিয়ে যাওয়া তার পক্ষেও কিন্তু কঠিন। একজন ফুল মানে আমি মনে করি যে একজন ফুল রেজিস্টার প্র্যাকটিশনারদের মধ্যে থেকে অবশ্যই হতে হবে যিনি তার পেশাগত মানে তার দায়িত্বই ওটা মানে রিহ্যাবিলিটেশন কাউন্সিল নিয়ে কাজ করবেন,
এবং এই কাউন্সিলের কাজকর্ম মিটিং যত কিছু যা আছে এগিয়ে নিয়ে যাবেন। আমি বলছি না কিন্তু উনি করছেন না, বাট ওনার যে দায়িত্ব, ওনার দায়িত্বের উপরে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে। কাজেই ওনার ইচ্ছা থাকলেও বা ওনার যদি সদিচ্ছাও থাকে, তারপরে ওনার দায়িত্বের বাইরে যখন দিচ্ছেন, এটা তার জন্য হয়তো কিছুটা হলেও এটা বিঘ্নিত হচ্ছে বা তার অতিরিক্ত দায়িত্বের জন্য কাজটা ওইভাবে এগোচ্ছে না। তো আমি আমার মনে হয় যে যদি প্র্যাকটিশনারদের মধ্য থেকে, যেটা 1 নম্বর যে 8 নম্বর ধারায় বলা হয়েছে, প্র্যাকটিশনারদের মধ্য থেকে রেজিস্ট্রার যদি নিয়োগ করা হয়, এই কাজটি আরো দ্রুত বাস্তবায়িত হবে এবং আমরা মনে হয় যে শীঘ্রই হয়তো বা সেই কাঙ্ক্ষে পৌঁছিতে পারবো। এবং আমরা যে ফাংশনিং বলতে আমরা যেটা বুঝতেছি যে আমাদের রেজিস্ট্রেশন বা আদার্স যেসব পেশাগত শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ বা মানদণ্ড নির্ধারণ, সেগুলো কাঙ্ক্ষে আমরা পৌঁছে যাব। থ্যাংক ইউ রোমানা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আমাদের কাউন্সিলের ইস্যু নিয়ে অনেক কিছু শুনলাম এবং এই ব্যাপারে আমরা আরো অনেক কিছু শুনবো আমাদের স্যারের কাছ থেকে। এখন আমি যাচ্ছি আমাদের আসলে মোস্ট এক্সপেক্টেড আজকে অনুষ্ঠানে। আমরা অসম্ভব খুশি স্যার আপনাকে আপনার সামনে উপস্থিত হতে পেরে বা আপনার সাথে কথা বলতে পেরে। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, পারভেজ রহিম স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আমরা জানি যে আজকের আলোচনার মাধ্যমে যেটা বের হয়ে আসছে, ফিজিওথেরাপিদের ভূমিকা অপরিসীম। কিন্তু এক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের স্ট্যাটিস্টিক্স যদি দেখি, ফিজিওথেরাপিস্টরা কিন্তু অতটা ফোকাস না এক্ষেত্রে। স্যার, ফোকাসিং এর জন্য বা লাইমলাইটে আসার জন্য বা এই পেশাকে আরো বেশি ডেভেলপ করার জন্য আমরা কি করতে পারি, বিশেষ করে এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে? আনমিউট করতে হবে, আনমিউট। স্যার, আনমিউট করতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সবাইকে, যে যারা লিসেনার আছে, শ্রোতা আছে, সবাইকে আমি, কারণ এটা তো ওয়ান ওয়ে কমিউনিকেশন, আমি সবাইকে দেখছি না কারা কারা আছে। তো আমাকে এখানে সম্পৃক্ত করার জন্য, সংযুক্ত করার জন্য, আর সিআরপির প্রতি আমাদের একটা আলাদা সফট কর্নার রয়েছে। সিআরপি কে আমরা কখনোই শুধুমাত্র একটা এনজিও কিংবা একটা একাডেমিক ইনস্টিটিউট হিসেবে ট্রিট করি না, আমরা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান হিসেবেই মনে করি। এবং আপনারা দেখে থাকবেন আমাদের ফরেন স্কলারশিপেও আমরা সিআরপি কে, অনেক সিআরপির সদস্যকে আমরা ইনক্লুড করেছি। হ্যাঁ, এই বিশেষ করে কুইকার যে প্রোগ্রামগুলো ছিল সেখানে অবশ্যই প্রত্যেকটা টিমে সিআরপির একজন প্রতিনিধিকে আমরা রেখেছি। হ্যাঁ, এমন কোনো টিম যায়নি যেখানে সিআরপির প্রতিনিধি ছিল না। তো এখানে আমি কয়েকটা জিনিস আগে বলে রাখি, যে একটু আগে যেই বক্তা যেই কথাটা বলেছেন, যে এই যে রেজিস্টারটা কেন একজনকে, আবুল হোসেন যিনিকে রেজিস্টার দেওয়া আছে, সে আমার ব্যাচমেট, সে আমার বন্ধু। সমস্যাটা করেছি আসলে মূলত যেহেতু এই আইনটা তৈরি করেছি আমাদের এখান থেকে, পরবর্তীতে যে কোনো কারণেই হোক সেটা ইনাক্ট হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে। তো ওখানে বলা হয়েছে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অ্যাক্টে, যে যেহেতু আমার লেখা, আমি ওইটা পুরো মুখস্থ আমার, যে রেজিস্টার হতে হবে যুগ্ম সচিব পদমর্যাদা। হ্যাঁ, যুগ্ম সচিব এর নিম্নে নহে, একদম পরিষ্কার ভাবে বলা আছে। তো যেহেতু রেজিস্টার হতে হবে যুগ্ম সচিব পদমর্যাদার, এখানে পরিষ্কার আইনে বলে দেওয়া হয়েছে। তার আগে, আইন হওয়ার আগেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় যিনি ফোকাল পার্সন, এই যে এনডিডি বিষয়ক এবং এই প্রতিবন্ধী বিষয়ক আমাদের যে ফোকাল পার্সন, যিনি ওখানকার যে দেখভাল করেন, যে শাখাটা প্রতিবন্ধী বিষয়ক শাখাটা, প্রতিবন্ধকতা বিষয়ক শাখাটা, ওখানে যিনি বসেন উনি হচ্ছেন একজন ডেপুটি সেক্রেটারি। তো ওনাকে সাধারণত ফোকাল পার্সনই হয় হচ্ছে রেজিস্ট্রার, কিন্তু ফোকাল পার্সন যেহেতু উপসচিব, সে তো ওইখানে আইনে ব্যত্যয় হয়ে যাবে, সেই জন্য অন্য শাখায় ওই জয়েন্ট সেক্রেটারিকে এই জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এটা হচ্ছে লিগে যেহেতু আইনে বলা হয়েছে এই কারণে। হ্যাঁ, এটা অন্য কিছু না, এটা এই জন্য আমি জিনিসটা ব্যাখ্যা করে দিলাম। আচ্ছা, আর হচ্ছে অনেকে অনেক ধরনের মতামত আছে, যে এটিওলজি অফ অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। তো এখন পর্যন্ত কোথাও কোনো বিজ্ঞানীরা সুনির্দিষ্টভাবে কোনো কিছুই কিন্তু আইডেন্টিফাই করতে পারেনি
হ্যাঁ, দেখা গেল তার ফ্যামিলিতে কোনো অটিজমের নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার নাই, একটা ওই ফ্যামিলিতে একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার চলে আসছে, কোনো ব্যাখ্যা নাই। হ্যাঁ, তো এরকম আমরা প্রচুর পাই যে যার ফ্যামিলিতেও কোনোদিন কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ছিল না, অথচ একটা বাচ্চাটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার চলে আসছে। এইখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, এগুলি এই ফ্যাক্টর গুলি বুঝতে হবে। তো আগে বলতাম যে না, অনেক ধরনের ব্যাখ্যা ছিল, কেউ বলে কে কনজেনিটাল, কেউ বলছে না জেস্টেশনাল পিরিয়ডে যদি মায়ের ডায়াবেটিস মেলাইটাস কিংবা অন্যান্য মেটাবলিক ডিসঅর্ডার থাকে তাহলে হয়, কেউ বলছে যে না এটা হচ্ছে গিয়ে প্যারেন্টের এইজের উপর ডিপেন্ড করে, এই ধরনের। এখন রিসেন্টলি আবার অনেকে বলছে না এটা একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও। হ্যাঁ, এই যে যেহেতু যেইভাবে বাড়ছে, কোথায় এখন আমাদের দেশে তো আমরা বলি প্রতি 500 শিশুর মধ্যে একজন, কিন্তু যত ডেভেলপ কান্ট্রি হয়, আমি তো মাস্টার্স করেছি অস্ট্রেলিয়া, আমি তো ওখানে গিয়েছি, ইন অস্ট্রেলিয়া 39 প্রতি 39টা শিশুর মধ্যে একটা শিশু অটিজম আক্রান্ত। হ্যাঁ, আমেরিকাতে এটা 52, কানাডাতে এটা প্রায় 40-র কাছে, তারপর সব কোরিয়াতে তো এটা হচ্ছে 44, জাপানে ওরকম। যে আমরা রিসেন্টলি গেলাম, ওরা বলি কি আমরা যদিও বলি যে জাস্ট আমাদের মতো প্রতিবন্ধকতা জরিপ হয়েছে, ওরা বেশ আগে তো ওরা বললো যে এটা ওরা এজিউম করছে এটা প্রায় 34 এর মতন। তো এখন এরকম হয়েছে, মানে এভারেজ ডেভেলপ কান্ট্রিতে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলিকে যদি ধরি এভারেজ করি, তাহলে অ্যাবাউট প্রতি 50 জন শিশুর মধ্যে একজন শিশু অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে ভুগছে। তো আমরা তো বিভিন্ন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে আমাদের যেতে হয়, ওইখানকার যারা অটিজম নিয়ে কাজ করে, যারা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে কাজ করে, তাদের সাথে কথা হয়। একটা জিনিস মনে রাখতে হবে, সারা বিশ্বেই কিন্তু একটা ট্রেন্ড আছে এইখানে, কিন্তু কেন জানি এই বিষয়ে যে গভর্নমেন্টের চেয়ে সিবিও মানে হচ্ছে লিগে কি বলবো, কমিউনিটি ভলান্টারি অর্গানাইজেশন, সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা যদি বাংলায় বলি, এই সিবিও এবং এনজিও গুলো প্রত্যেকটা দেশে, ইভেন আমেরিকায়, ইউকেতে, তারপর হচ্ছে গিয়ে কোরিয়াতে দেখলাম, এরাই কিন্তু প্রথম সারিতে কাজ করে। সাধারণত গভর্নমেন্টের চেয়েও তাদের ভূমিকাটা থাকে আরো প্রোঅ্যাক্টিভ, এবং তারা খুব ভাইব্রেন্ট এবং তারা খুব অ্যাক্টিভ এই যে বিভিন্ন রাইট ইস্যুগুলো নিয়ে তারা খুব সোচ্চার। হ্যাঁ, তো প্রত্যেকটা দেশেই এইখানে এই বিষয়ে আমি খেয়াল করলাম যে সিবিও এবং এনজিও গুলোই খুব অ্যাক্টিভলি রোল প্লে করে। তো আমাদের দেশে যেটা হয়েছে, আমরা তো দুটো আইন তৈরি করেছি। প্রথমে যখন প্রতিবন্ধী ব্যক্তি সুরক্ষা ও অধিকার আইনটা তৈরি করলাম, তখন করলো কি, তখন দেখলাম যে না, এইখানে ওখানে বলা হয়েছে 12 ধরনের প্রতিবন্ধকতা আইনে, আমাদের আইনে। আমরা আমাদের প্রত্যেকটা দেশের ডেফিনেশন এবং টাইপস এটা তারাই নির্ধারণ করবে, আমার সাথে অন্য দেশের মিলবে না। তো আমরা 12 ধরনের প্রতিবন্ধকতা চিহ্নিত করলাম বাংলাদেশের 12 ধরনের। তখন দেখলাম যে না, এর মধ্যে 4 ধরনেরকে আলাদা করতে হবে, যেটা স্নায়ু বিকাশ বৈকল্যজনিত সমস্যা, যেটাকে আমরা ইংরেজিতে বলি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। ওইটাকে নিয়ে আসলাম চারটা টাইপের, যেটা একটু আগে বললো একজন বক্তা, সিপি, ডাউন সিনড্রোম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আর অটিজম। তো আরো কতগুলো আছে, কিন্তু এইগুলি আমাদের দেশে আমরা খুব একটা দেখিনি। রিড সিনড্রোম, তারপর এডিএইচডি পাওয়া যায় অটিজমের সাথে খুব কমনলি পাওয়া যায়। সাধারণত আমরা এই 4টার উপরই ফোকাস করেছি। তো এটা কিন্তু আমাদের আইনে বলা হয়েছে, এটা আইন দ্বারা করা হয়েছে। এখানে যেহেতু আমাদের ডেফিনিশন এবং টাইপস গুলো প্রত্যেকটা দেশই তাই করে, তারা তাদের ল দ্বারা নিয়ন্ত্রণ করে। তো তখন দেখা গেল যে আমাদের যে রিহ্যাবিলিটেশন ওয়ার্কটা, মূলত এখানে 5টা মন্ত্রণালয় এটার সাথে জড়িত। আমি আবার 5টা মন্ত্রণালয়ের কাজ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে হচ্ছে গিয়ে ইসিডি নিয়ে, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট হচ্ছে গিয়ে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, শিশুর প্রারম্ভিক বিকাশ। একটু আগে একজন বলেছে, এটা কিন্তু প্রায় দেখবেন আপনারা যখন হিস্ট্রি নিবেন অটিজমের,
মা বাবার কাছে, আমার বাচ্চা তো বছর 2-3 খুব ভালো ছিল, সাধারণ বাচ্চার মতো ছিল, দেখা গেল যে 3 ইয়ার্স এর অনসেটে কি 2.5 বছর অনসেটে এই বাচ্চাটার অটিস্টিক ফিচারগুলি প্রকট হয়ে দেখা দিচ্ছে। তো এই যে শিশুর প্রারম্ভিক বিকাশ, এটা একটা খুব আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য এই জিনিসটা কে দেখে? মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, তাদের অনেক চাইল্ড কেয়ার সেন্টার আছে, আপনারা জানেন, তারা এগুলি লক্ষ্য করে। আবার এডুকেশনে যখন আসবো, প্রাইমারি এডুকেশন, প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন, তো প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন ওরা আগে অ্যাড্রেস করতো ক্লাস 1 থেকে, মানে 5+, 5 বছর বয়সী বাচ্চাদের। কিন্তু প্রি প্রাইমারি যখন করলো তখন ওরা 4+ অ্যাড্রেস করছে। তো আমরা ওইটাকে আরো নিচে নিয়ে যাচ্ছি, মানুষ উপরে উঠে প্রাইমারিটাকে আরো নিচে নিয়ে যাচ্ছি, আমরা ভবিষ্যতে 3+ বাচ্চাদের অ্যাড্রেস করব। তো এই যে 3 ইয়ার্স অ্যান্ড 4 ইয়ার্স, এই দুটো বাচ্চা, এই দুই এইজ গ্রুপটাকে আমরা বলি প্রি প্রাইমারি, 3 and 4 ইয়ার্স, যেটা আমাদের সমাজে আপনারা দেখেন অনেকটা নার্সারি বলে, কেউ কিন্ডার গার্ডেন বলে, কিন্তু সরকারি স্কুলে এইসব ছিল না আগে, এখন আমরা প্রি প্রাইমারি শাখাটা খুলেছি। এই যে প্রি প্রাইমারির যে টিচার গুলোকে আমরা নিয়োগ দেই, এই যে প্রি প্রাইমারি শিক্ষকদের যে নিয়োগ দেই, এরা কিন্তু আলাদাভাবে নিয়োগ পায়, এদের কিন্তু নিয়োগ বিধিটাও আলাদা, সবকিছু আলাদা। প্রি প্রাইমারি টিচার, একই স্কুল কিন্তু 2 ধরনের টিচার। তো কেন? তো এটা হচ্ছে গিয়ে এই প্রি প্রাইমারি শিক্ষককে একটা 9 মাসের একটা ট্রেনিং কোর্সে যেতে হবে, যে এটাকে বলে ডিপি, ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন। এই ডিপ্লোমা কোর্সে এই 9 মাসের তাকে অটিজম বিশেষ শিক্ষা তাকে ওই সিলেবাসে দেওয়া আছে, মানে ওই টিচারটা টিউনড স্পেশাল এডুকেশনে, আমার টিচারটা টিউনড স্পেশাল এডুকেশনে, প্রি প্রাইমারি টিচারটা। এবং আমরা আমাদের প্রত্যেকটা দেশের এডুকেশন একটা পলিসি আছে, আমাদেরও আছে, আমরা চাই না আলাদা করা বিশেষ শিক্ষা এবং নর্মাল শিক্ষা। যে দেখা গিয়েছে, গবেষণায় দেখা গিয়েছে, একটা অটিজমের বাচ্চা, একটা অটিস্টিক কিংবা যে কোনো প্রতিবন্ধী, এনি টাইপ অফ ডিসেবিলিটি কে যদি আমি আলাদা বিদ্যালয়ে শিখাই, আবার আমি যদি তাকে ইনক্লুসিভ এডুকেশন মানে হচ্ছে প্রতিবন্ধী শিশু এবং সাধারণ শিশু একসাথে শিক্ষা নিবে, তো এইটা বেসরকারি স্কুল করতে পারে না। বেসরকারি স্কুলে কিন্তু অনেক ধরনের সমস্যা, গার্জিয়ানদের। সরকারি স্কুলে আমরা এটা জোর করে এটা আমরা করতে গিয়ে আমাদের গলদঘর্ম হয়েছে। দেখেন আজকে একটার সাথে একটা লিঙ্ক, আপনি এডুকেশনকে আলাদা করতে পারবেন, এরপরে আসবো রিহেবিলিটেশনে। তো তারপরে তাহলে শিক্ষা মন্ত্রণালয় জড়িত, প্রাথমিক শিক্ষা, এরপরে আছে আমাদের কারিগরি শিক্ষাও। কারণ দেখা যায় এরা ম্যাক্সিমাম, এটা কেন আমরা জানি না, এটা আমরা অনেক, আপনারা জানেন আমরা অনেক ইনসেন্টিভ দেওয়া হয়, এডুকেশনাল স্টাইপেন্ড দেওয়া হয়, এরা বেশি ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত খুব কম যায়, শুধু দৃষ্টি প্রতিবন্ধীরা ছাড়া। দৃষ্টি প্রতিবন্ধীরা আমরা যারা পেয়েছি তারা কিন্তু খুব শার্প ক্যাটাগরির হয়, তারা মাস্টার্স করে, তারা পিএইচডি করতে পারে। কিন্তু অটিজম এনডিডির এই ব্যক্তিদের, পার্সন উইথ অটিজম অ্যান্ড এনডিডি, তারা কিন্তু বেশি দূর আগাতে পারে না শিক্ষায়। শুধু এটা বাংলাদেশ না, এটা সারা বিশ্বে, যে না বললাম আমার দেশে সুবিধা সুযোগ নেই, সারা দেশে। এই জন্য এটাকে বলা হয়েছে আমাদেরকে, আপনারা জানেন হু এর একটা গাইডলাইন আছে, বলা হয়েছে তাদের ট্রেড কোর্স গুলোতে তাদেরকে সম্পৃক্ত করার জন্য। ট্রেড কোর্স, যে অটিজমের, আপনারা এখানে এমন কোনো ফিজিওথেরাপিস্ট নাই আমি জানি বাংলাদেশে যে অটিজমের কেস দেখে নাই। হ্যাঁ, তো আপনারা দেখেছেন তাদেরটা একমুখী প্রতিভা, যে গিটার বাজাতে পারে সে সব এত সুন্দর গিটার বাজাতে পারবে যে নর্মাল বাচ্চাও তার কাছে ফেল না। যে আঁকতে জানে সে এত সুন্দর আঁকবে, সে নর্মাল বাচ্চাও ওই বয়সে ওর মতো আঁকতে পারবে না। একমুখী প্রতিভা অনেকটা বিকশিত হয়। তো সেই জন্য এইটাকে কাজে লাগানো যায়। আমরা যখন এসডিজির কথা বলি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা ইউএনএ, আমরা বাংলাদেশ সিগনেটারি কান্ট্রি, আমরা সবাই জানি এখানে আমরা এমডিজি অ্যাচিভ করেছি। এসডিজির 10 নম্বর গোলটা কি? রিডিউস ইনইকুয়ালিটি। আমি যদি 10 নম্বর
গোল আমাকে যদি এসডিজি, এটা যেহেতু টাইম বাউন্ড, এটা বাংলাদেশ কিন্তু সিগনেটারি কান্ট্রি, বাংলাদেশকে এসডিজি বাস্তবায়ন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। আমি যদি এসডিজি বাস্তবায়ন করতে যাই, যে এর মেইন ইম্পর্টেন্ট যে গোল রিডিউস ইনইকুয়ালিটি, গোল 10, আমাকে তো এই অটিজম আর নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, পার্সন উইথ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এদেরকে তো আমাকে মেইন স্ট্রিমিং করতে হবে। এদেরকে তো বাদ দিয়ে আমি সার্বিক উন্নয়ন সম্ভব না। সার্বিক উন্নয়ন সম্ভব কখনো? যে আমাদের ইনফ্যাক্ট আমরা বলা হয় নিয়ার অ্যাবাউট 10% পিপল টোটাল পপুলেশনে, ইনফ্যাক্ট 10% পিপল কোনোরা এই 12 ধরনের কোনো না কোনো প্রতিবন্ধকতার সাথে সম্পৃক্ত। 10%। তো একটা জনগোষ্ঠীর যদি 10 ভাগ লোক প্রতিবন্ধকতায় ভুগে, তাহলে আপনি তাদেরকে বাদ দিয়ে 10% লোককে বাদ দিয়ে তো দেশ উন্নয়ন হবে না। এদেরকেও তো উন্নয়ন সহযোগী করতে হবে, এদেরকেও তো মেইন স্ট্রিমিং আনতে হবে। আমি যদি তাদেরকে শিক্ষিত না করি, তাহলে কিভাবে রাইট ইনশিওর করা হবে? যত এনজিওরা চিৎকার করে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার চাই, অধিকার চাই, আইনও করে দিলাম, কিন্তু তাকে তো একটা ওইভাবে তাকে টিউন হইতে হবে, নাইলে তো আমি তাকে মেইন স্ট্রিমিং করতে পারবো না। তো এইটা গেল। তাইলে দেখেন কত কিছু জড়িত। তো তারপরে আসি সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় যে কাজটা করে সেটা হচ্ছে তারা রিহেবিলিটেশন একটা শব্দ, বাংলা পুনর্বাসন, কিন্তু এর ব্যাপকতা বিরাট। শুধুমাত্র কি এই কিছু স্টাইপেন্ড দেওয়া রিহেবিলিটেশন সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রামের আওতায়? যে না, আমি প্রতিবন্ধ ভাতা দিই, আমি প্রতিবন্ধীদের কিছু যারা শিক্ষার সাথে জড়িত তাদের স্টাইপেন্ড দিই, যতদিন স্কুলে গেলে এক ধরনের রেট, কলেজে গেলে আরেক ধরনের রেট। আসলে সেটা না। তাদেরকে রিহেবিলিটেশন ইনক্লুড এই যে তার যে শারীরিক যেই প্রতিবন্ধকতা আছে, যতটুকু সম্ভব তাকে এই লিমিটেশন অফ মুভমেন্ট, যেটা সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাটাকে অতিক্রম করানো। হ্যাঁ, লিমিটেশন। তারা তো প্রতিবন্ধী বলি কেন? প্রতিবন্ধকতা আছে দেখেই তো প্রতিবন্ধী বলি, কারণ তার যোগাযোগে সমস্যা, তার সামাজিক সম্পর্ক তৈরি করতে সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যায় তারা ভুগে। তো এই সমস্যাগুলি উত্তরণ যদি করতে হয়, বিশেষ করে শারীরিক প্রতিবন্ধকতা যাদের, এই যে মাসল টোন, তারপর তার যখন নার্ভাস সিস্টেম, আমি জানি যদি আমরা যারা এখানে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না, তাদেরকে বলা একটা মাসল কে শুধুমাত্র ব্লাড ভেসেল দিয়ে নিউট্রিশন দিলেই তো মাসলটা ডেভেলপ করবে না। তাকে তার একটা নার্ভ সাপ্লাই আছে, প্রত্যেকটা মাসেলের একটা নার্ভ সাপ্লাই আছে। সেই নার্ভ সাপ্লাই কেন নার্ভ সাপ্লাই? তার যেটা ভলান্টারি মাসেল হোক আর ইনভলান্টারি মাসেল হোক, প্রত্যেকটা মাসেল একটা নার্ভের সাথে সম্পৃক্ত। কেন? বিকজ না, মাসেলের মুভমেন্টের জন্য। মাসেল যদি মুভমেন্ট না করে, তাইলে তার অ্যাট্রফি হবে, তার হচ্ছে গিয়ে টোনাসিটি চলে যাবে, সবকিছু সবাই জানে। তো তার আলটিমেটলি কি হয়? আলটিমেটলি হবে তার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, মানে তার লিমিটেশন অফ মুভমেন্ট। এই লিমিটেশন অফ মুভমেন্ট এই জায়গাটায় যদি রিয়েল ভাবে অ্যাড্রেস করা যায়, সময় মতো অ্যাড্রেস করা যায়, তাহলে অটিজম এন্ড এনডিডির যারা সবচেয়ে বেশি, যেটা সিপি এবং ডাউন সিনড্রোম, আমি তো এখানে অনেকগুলো মিরাকল আমার সামনে দেখেছি। হ্যাঁ, বিশেষ করে সিপির কতগুলো বাচ্চা। আপনারা জানেন যে আমাদের কিছু অরফেনেজে আমাদের যে ইয়াগুলো আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে আমাদের এতিমখানাগুলো রয়েছে, অরফেনেজ গুলি রয়েছে, ওখানে কিন্তু অনেক প্রতিবন্ধী শিশু আছে। বাংলাদেশ একটা দরিদ্র দেশ। হ্যাঁ, তো এখন হয়েছে, যখন দেখে যে বাচ্চাটা একটা প্রতিবন্ধী বাচ্চা, তার সন্তান হয়েছে, এই অ্যাবান্ডেন করে দেয় বাবা মা। হ্যাঁ, তাকে রেখে, ওই যে দেখেন না, শিকলে বেঁধে চলে যেতে হয় কাজে, তাই তো কাজ করতে হবে, কি করবে? তো এখন সেই জন্য অ্যাবান্ডেন করে দেয় সব ছোটবেলায়। হ্যাঁ, অনেক সময় তো ওগুলিকে আমরা হসপিটাল থেকে নিয়ে আসি। এইগুলোকে যখন আমরা দেখেছি, এইসব বাচ্চাগুলিকে যখন ডিল করেছি নিজেরা, তখন আমরা দেখেছি, আমি নিজে, যে ফিজিওথেরাপি যখন আমরা ইউজ করেছি at the age of 6 months onward, হ্যাঁ,
এবং নর্মাল যেগুলি অন্যান্য সমাজে ধরেন যার বাপ মায়ের কাছে ছিল তারা তো ওই বুঝে নেই, তারা তো এই জিনিসটা এখনো অজ্ঞ। এইটুকু অনেকে আপনারা কি জানেন যে আপনারা যে আজকে দিবস করছেন, আমরা ঢাকা বেসড গ্রামে গঞ্জে উপজেলায় এখনো এই 103টা সেন্টার করার পর মানুষ কিছুটা জেনেছে। এখনো কিন্তু ফিজিওথেরাপি সম্পর্কে মানুষের সচেতনতা অজ্ঞতা রয়ে গেছে, জানেন সেটা? হ্যাঁ, এখনো কিন্তু মানুষ, আপনি যদি যা বলেন জেলা লেভেলে, এখন হয়তো আমরা 103টা সেন্টারের মাধ্যমে বুঝে যে ফিজিওথেরাপিস্ট কি, কিছুদিন আগে কিন্তু বললেও বুঝতে না যে ফিজিওথেরাপি জিনিসটা কি, ফিজিওথেরাপিস্টের কি, এই জিনিসটাই তাকে বুঝাতে হইতো। হ্যাঁ, তো এখন আমরা আলটিমেটলি আমরা যেহেতু উপজেলা লেভেলে আমাদের মাশাআল্লাহ আমরা 103টা সেন্টার খুলেছি, এই 3টে সেন্টারের বদলতে মানুষ কিন্তু এখন অনেক কিছু জানে। আচ্ছা, ফিজিওথেরাপিস্ট কি কাজ করে এটা কিন্তু মানুষজন জানে। তো এইটা আমি নিজের চোখে দেখেছি যে তারা কিরকম ডেভেলপমেন্টটা হয়, বিশেষ করে সিপি এর ক্ষেত্রে। সিপি এবং ডাউন সিনড্রোমে সবচেয়ে বেশি, মানে এত যদি আর্লি ইন্টারভেনশন করা যায় না ফিজিওথেরাপি দিয়ে, তাহলে তার কিন্তু মুভমেন্ট যে লিমিটেশনটা অনেকাংশে কারেক্ট হয়, অনেকাংশে কারেক্ট হয়। তো অটিজমটা একটা মানে বাংলা করলে একটা যৌগিক সমস্যা, শুধুমাত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা তা না, এখানে বহুবিধ সমস্যার সাথে জড়িত হয়ে যায়। আপনারা জানেন আমাদের একটা বিশেষায়িত হসপিটাল আমরা তৈরি করেছি, ইনস্টিটিউট অবশ্যই ইপনা, ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড অটিজম, ইপনা। পেডিয়াট্রিক নিউরোলজি এবং অটিজমে ওখানে ওরা মাস্টার্সও দেয়, এমডিও দেয়, এফসিপিএস দেয়, ওরা অনেক হাই ক্যাটাগরি, এবং ওদের একটা পরীক্ষণ বিদ্যালয় রয়েছে। তো নিরন্তর তো কাজ চলছে আমাদের দেশে। ফিজিওথেরাপিকে আমরা কিন্তু কখনো আলাদাভাবে দেখি না, কিন্তু অটিজম যেহেতু তার প্রথমেই মা বাবারা কমপ্লেইনটা করে, ফার্স্ট কমপ্লেইনটা করে যে তার মনোসংযোগ দেয় না, তার মনোযোগটা দেয় না, তার রিপিটেটিভ মুভমেন্ট করে, তার সামাজিক যেই সম্পর্ক তৈরি করা সেটা করে না। অনেক মা কিন্তু বলে আমার বাচ্চা কোনোদিন আমাকে মা বলেই ডাকলো না। তো তখন আমাদের মুখ্য হয়ে দাঁড়ায় যে ওই সাইকোলজিক্যাল ওই থেরাপিটা দেওয়া। এরপরে আমরা যাই হচ্ছে নাকি একটার পর একটা, তারপরে ফিজিওথেরাপি একটা অটিজমের জন্য কেন এনডিডি কে ট্রিটমেন্টে ফিজিওথেরাপিকে বাদ দিয়ে কোনো ট্রিটমেন্ট হবে? এনডিডি কে যদি আমি অ্যাড্রেস করতে যাই, কিন্তু আমি এটা কোনোদিন বলবো না কে কোনটা মুখ্য, এটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেতে হবে। আপনারা যদি আমাদের সিডিসি 15টা মেডিকেল কলেজে, গভর্নমেন্টের 15টা মেডিকেল কলেজে সিডিসি আছে, চাইল্ড ডেভেলপমেন্টাল সেন্টার, এগুলো হচ্ছে সেকেন্ডারি লেভেলের, এগুলো হচ্ছে সেকেন্ডারি লেভেলের আমার ট্রিটমেন্ট প্রোভাইড করি আমরা অটিজম এবং এনডিডি দের। আর টার্সিয়ারি লেভেলে তো দিচ্ছি হচ্ছে লেগে আমরা ইপনাকে দিয়ে। তো এই 15টা, এখন আমরা নতুন করে আরো 25টা মেডিকেল কলেজে আমরা এই সিডিসি খুলবো। এই চাইল্ড ডেভেলপমেন্টাল সেন্টার বাংলা করেছি শিশু বিকাশ কেন্দ্র। এই শিশু বিকাশ কেন্দ্রটা আর কিছু না, এটা হচ্ছে লিগে এই অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারদের একটা কর্নার, এটার নাম রেখেছি শিশু বিকাশ কেন্দ্র বাংলা, ইংরেজিতে বলি সিডিসি। এই সিডিসিতে আমার কিন্তু অনেক ডিসিপ্লিনের লোক আছে। এখানে আমার পেডিয়াট্রিক নিউরোলজিস্ট আছে, এখানে আমার চাইল্ড সাইকোলজিস্ট আছে, এখানে অনেকগুলো আছে। এখন আমরা এই সিডিসিতে আমরা ফিজিওথেরাপিস্টও আমরা ইনক্লুড করছি এই সিডিসিতে, যে নতুন আমরা 25টা মেডিকেল কলেজে আমরা যখন সিডিসিটা করব। তো মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ছাড়া এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারকে কিন্তু অ্যাড্রেস করা যায় না। শুধু বাংলাদেশে না, বাইরের দেশগুলিতেও কিন্তু আমরা দেখে আসছি এগুলো। তো আমরা তো ওয়েল কানেক্টেড। আপনারা জানেন আমাদের যে ন্যাশনাল কমিটি, একটা ন্যাশনাল কমিটি আছে, এটা হচ্ছে ন্যাশনাল কমিটি অন নিউরো অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এটার
চেয়ারপারসন আমাদের মাননীয় বেগম সাইমা ওয়াজেদ পুতুল ম্যাডাম, উনি কিন্তু শুধুমাত্র এটার চেয়ারপারসন, বাংলাদেশের এই ন্যাশনাল জাতীয় কমিটির শুধু উনি চেয়ারপারসন না, উনি কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এই অটিজম বিষয়ক একজন উপদেষ্টা, অ্যাডভাইজার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের। তো এই কারণে আমরা অন্যান্য দেশ কি করছে না করছে আমরা ওয়েল লিঙ্কড। তো সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমরা লাস্ট 2018 আমরা ভুটান কনফারেন্স করলাম, রিজিওনাল কান্ট্রিগুলি সহ অন্যান্য দেশগুলো আসছিল। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের মতন এরকম এইদিকে এত সিস্টেমেটিক ভাবে কেউ করেনি। আমাদের একটা কর্ম পরিকল্পনা রয়েছে, এটা হচ্ছে টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান। এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এবং অটিজমের উপর। তো এই বইটা আপনারা দেখেছেন কিনা জানি না। হ্যাঁ, এটা সূচনা ফাউন্ডেশন সহ অনেক এনজিও এবং ইউনাইটেড নেশনস এর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ আরো কয়েকটা সংস্থা এটার সাথে জড়িত ছিল এবং মিনিস্ট্রি অফ হেলথও আছে। তো এই যে আমাদের যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের উপর যে আমাদের যে কর্ম পরিকল্পনাটা আছে, এইটা কিন্তু কতটুকু আমরা বাস্তবায়ন করছি, এটা প্রতি সোমবার, প্রতি সপ্তাহের সোমবার সকাল 10টায় আমাদের যে সেল আছে মন্ত্রণালয়, এই সেলে এই 5টা কোর মিনিস্ট্রি যাদের নাম আমি বললাম, মিনিস্ট্রি অফ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, এই 5টা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদায় এনারা আমরা একসাথে বসি যে এই সপ্তাহে আমাদের কি অগ্রগতি করলাম। হ্যাঁ, এখন আমি প্রাইমারি এডুকেশনকে বাদ দিতে পারবো না, আমি কারিগরি শিক্ষাকে বাদ দিতে পারবো না, আমি সমাজ কল্যাণকে বাদ দিতে, ও আমরা ট্রিটমেন্ট করি স্বাস্থ্য মন্ত্রণালয় ওদের, নো, সবারই কাজের প্রত্যেকের কাজ আছে। এখন আমরা চিন্তা করছি, আপনারা জানেন, এখন আমরা বলছি না এই 5টা মন্ত্রণালয় হবে না, আরো 2টা মন্ত্রণালয়কে আমার দরকার, আমরা রিসেন্টলি ইনক্লুড করব। সেটা হচ্ছে লিগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আপনারা জানেন বাংলাদেশ দুর্যোগ প্রবণ এলাকা। আজকে কোভিডও অতিমারি, যেটা আমরা প্যান্ডেমিক সিচুয়েশন, কোভিডের কথা বলি, এটাও তো একটা দুর্যোগ। এই দুর্যোগে আমার, জানেন কিনা আপনারা কতটুকু আপনাদের প্যারেন্টসের সাথে আপনি জড়িত, প্যারেন্টসরা কিন্তু আমাকে অনেক ফোন করেছে এবং আমি কিন্তু একটা RTV-র একটা হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে আমরা গিয়েছি, অনেক অসংখ্য প্যারেন্টস ওখানে লাইভ প্রোগ্রামে আমাদের সাথে কানেক্টেড ছিল এবং আমাকে প্রশ্ন করেছে যে আমরা তো মানে ভীষণ আতঙ্কিত যে বাচ্চাটা কোথায় চলে যায়, বাচ্চাটার যদি ইয়া হয়, কি বলে যে আল্লাহ না করুক কোভিড আক্রান্ত হয়, তো কোথায় যায় ট্রিটমেন্ট করাবো, কই যাবে, আমার ডাক্তার নার্সরা তো ওয়েল ট্রেন্ড না। তখন কিন্তু পিজি হাসপাতালটা, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে অংশটা, পোস্ট গ্রাজুয়েট ইপনাটা, তখন কিন্তু আমরা বঙ্গবন্ধুটাকে ওপেন করি নাই কোভিডের জন্য, তখন কিন্তু ওইটা নন কোভিড হসপিটাল ছিল। পরে আমরা যখন কোভিড করলাম আমরা হাফ ছেড়া বাজলাম, কারণ তখন আমাদের ওখানে ইপনা রয়েছে, নিজস্ব একটা হসপিটালই রয়েছে, সুতরাং আবার কোথায় যাওয়ার আর প্রশ্ন উঠতেছে না। তো কিন্তু তার আগে গার্জিয়ানরা বেশ ওরিড ছিল। তো এই যে সিচুয়েশন, এই যে বলে কয়ে তো আসে নাই কোভিড যে না আমি অত তারিখ এতটা সময় আসবো, তো এইরকম যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই যে আমাদের দুর্যোগ, হঠাৎ করে এই সাইক্লোন আমপান গেল উপকূলীয় এতগুলি জেলার উপর, হাউ উই অ্যাড্রেস এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এন্ড অটিজম দেয়ার। তো এই জন্য আমাকে একটা স্ট্যান্ডিং অর্ডার, SRO স্ট্যান্ডিং একটা অর্ডার আমাকে জারি করতে হয়েছে যে যখন কোনো দুর্যোগকালীন সময়ে এরা সর্বাগ্যে, এরা থাকবে সর্বাগ্যে, যে প্রতিবন্ধী ব্যক্তি এবং নারী শিশু, এদের রিহ্যাবিলিটেশন সবার আগে। তো হসপিটালেও তাই, বেডেও তাই। তো আজকে শুধুমাত্র 5টার মধ্যে দেখেন কতগুলি বিষয় আজকে আমার জড়িত হয়ে গেল। এখন চলে আসছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, একটা আরেকটা মন্ত্রণালয় ইনক্লুড করছি যোগাযোগ। আপনারা চিন্তা করেন, আপনারা তো বললেন যে ফিজিওথেরাপি, দেখেন আমাদের কতগুলি চিন্তা করতে হচ্ছে। ধরেন আপনার ফিজিওথেরাপি সেন্টার আছে,
আমার 103টা কি সিআরপিতে একটা বাচ্চা থাকে হচ্ছে গিয়ে অটিজম ইনডিডির বাচ্চা ধরেন যাত্রা বাড়িতে থাকে, কি মুগদাতে থাকে, কি খিলগাঁওতে থাকে, সে সাভার কিংবা আমার মিরপুর সিআরপিতে তার বাচ্চাটাকে নিয়ে আসবে ফিজিওথেরাপির জন্য। কিভাবে নিয়ে আসবে? হাউ? কয়জন বাচ্চার বাবা মায়ের সামর্থ্য আছে এইভাবে ফিজিওথেরাপি সেন্টারে তার বাচ্চাটাকে এই সিএনজি কিংবা একটা উবার ভাড়া করে নিয়ে যাওয়ার? সো আমরা যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে খুব ক্লোজলি কথা বলেছি যে ঢাকা শহরে অ্যাটলিস্ট এই ডিসেম্বরের মধ্যে এই 2020 সালের ডিসেম্বরের মধ্যে 5টা বাস ছাড়ার জন্য যেগুলি অনলি ফর ডিসেবল পার্সনদের, বিশেষ করে অটিজম এন্ড ইনডিডি, এবং এই বাসগুলো একটু ওই বৈশিষ্ট্য সম্পন্ন বাস। এগুলো কিন্তু পুরো ওই আপনার যখন থামে তখন বাসটা দেবে যায়, একদম রাস্তার সাথে লেভেলের মতন লেভেলিং হয়ে যায়, ইজিলি সে উঠতে পারে, হুইল চেয়ার উঠতে পারে। নর্মাল বাসে নর্মাল মানুষ, আপনারা যারা সক্ষম ব্যক্তি, আপনারা পাবলিক ট্রান্সপোর্টে দেখে উঠে তো দেখি কি রকম অবস্থা, তো প্রতিবন্ধী ব্যক্তির অবস্থা শোচনীয়। তো এই জিনিসগুলোও কিন্তু আমাদের চিন্তা করতে হইতেছে যে না আমি শুধু এডুকেশন নিয়ে চিন্তা করবো, আমি ফিজিওথেরাপি নিয়ে, আর ও আসবে কিভাবে আমার সেন্টারে? হ্যাঁ, হাউ? তো এইগুলো আমরা অ্যাড্রেস করছি। হ্যাঁ, যে না আমরা এই ডিসেম্বরের মধ্যে আমরা অলরেডি কোম্পানির সাথে কথা বলেছি, বিআরটিসি দুটো কয়েকটা রুটে 5টা বাস সার্ভিস অনলি ফর ডিসেবল পার্সনদের জন্য অনলি, এবং ওই ডিসেবল ফ্রেন্ডলি আমাদের ইয়া করার জন্য। তো অনেক কথা। তো এখন আপনারা দেখেছেন যে আমাদের অলিম্পিক গেম হয়, আনফরচুনেটলি এত গুলি লোক আমরা বসবাস করি বাংলাদেশে, কেউ আজ পর্যন্ত কেউ অলিম্পিকের কোনো মেডেল আনতে পারলাম না। কিন্তু দেখেন স্পেশাল অলিম্পিকে আমরা কতগুলো স্বর্ণ, ব্রোঞ্জ, রূপা পাই প্রতি বছর। ক্যান ইউ ইমাজিন? কতগুলো স্বর্ণ, কোনোবার তো 100 নিচে 80 না, এইরকম এতগুলি মেডেল পাই। তো দেখা গিয়েছে যে এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আর অটিজম, এটা তো অটিজম তো এদের সাথে সম্পৃক্ত পার্সন, এই বাচ্চাগুলোকে যদি আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে যান, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শুধুমাত্র এই ছবি আঁকা, গান শেখা না, এই ফিজিক্যাল যে স্পোর্টস এর মধ্যে নিয়ে যান, এদের প্রোগ্রেস অনেক ভালো হয়। এদের এই যে আমি যেগুলি তাদের মেইন যে সমস্যাটা, এই সামাজিক সম্পর্ক তৈরি করা, তারপর হচ্ছে গিয়ে এই কথা বলা, তারপর তারা যে এই রিপিটেটিভ মুভমেন্ট করে বাসায় যে যন্ত্রণা দেয়, এইগুলো এই অনেক কারেক্ট হয়ে যায়। বাবা মারাই বলে, আমরা না, ও বাবা মারা তো সারাক্ষণ থাকে, আচ্ছা তারাই বলে আমাদের কাছে যে বাচ্চাটা অনেক ইমপ্রুভ করেছে। তো সাভারে আমরা আমাদের about 14 একর ল্যান্ডের উপর আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স তৈরি হচ্ছে, এবং সেটা একনেকো পাশ হয়ে গিয়েছে। সেইখানে আমরা বিকেএসপির আদলে, জাস্ট বিকেএসপির আদলে আমরা করছি, কিন্তু রুমগুলি হচ্ছে দেরি হলো কেন? দেরি হয়েছে আমার এটা কোন আমলে আমি নিজে ফাইল নিয়ে বগল দাবা করে এই পরিকল্পনা মন্ত্রণালয়ে দৌড়াইতাম, এইটা করতে হবে, ওইটা ঢুকাইতে হবে, এটা করতে হবে। দেরি হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়াররা জানেন একটা রুম কিভাবে, আনফরচুনেটলি একটা রুম কিভাবে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ফ্রেন্ডলি হবে। ধরেন ওই রুমে এমন কোনো আসবাবপত্র রাখা যাবে না যার কাঠের আসবাব, যার কর্নার রয়েছে, কর্নারে আঘাত পেল, কিংবা বাথরুমটা এমন হতে হবে, ফ্লোরটা হতে হবে নন স্লিপারি, যেন সে পড়ে আঘাত না পায়, সে যেন ওই চারিদিকে এই ডিসেবল ফ্রেন্ডলি একটা ল্যাট্রিন, একটা রুম, এটা কি হতে পারে, কিরকম হতে পারে? তখন আমাদের ইঞ্জিনিয়ারদের পাঠানো হলো, আচ্ছা তোমরা যাও ইউকেতে ওদের গেম ভিলেজটা দেখে আসো, ওরা কিরকম করেছে, তোরা দেখে আসলো। তো যে বিল্ডিংটা হচ্ছে নট অনলি নিউরো, আমরা যখনই বলি প্রতিবন্ধক ফ্রেন্ডলি একটা ইয়া বানাও বিল্ডিং, কি করবে? র্যাম্প দিয়ে দিবে আর একটা কিছু হ্যান্ডেল দিয়ে দিবে। র্যাম্প তৈরি করলেই হয়ে গেল
আমাদের প্রতিবন্ধী ফ্রেন্ডলি কি বান্ধব বিল্ডিং, তা না। এখানে তো যারা শুধু তো র্যাম্পে চড়েই তো সব প্রতিবন্ধকতা অ্যাড্রেস করে। এখানে যারা অন্ধ মানুষ যখন লিফটের সময় যায়, লিফট ওইখান থেকে আওয়াজ বেরোয় কত তলা আসছে, কিংবা ওই যে যখন আমি সিঁড়ি দিয়ে উঠবো, ফার্স্ট ফ্লোরে উঠবো, তখন ওই সিঁড়ির উপরে লেখা থাকে যে ওই যে ব্রেইল পদ্ধতিতে খোদাই করা থাকে এই যে স্টেয়ার গুলো সিঁড়িতে, যে হ্যাঁ কত তলায় সে আসলো, সামনে কি আছে। তো আমরা তো এগুলি দেখে এসেছি, এগুলি তো এই জিনিসগুলো আমরা ওখানে দিয়েছি, ওখানে করেছি। তো এটা কেন বললাম আজকে ফিজিওথেরাপির এখানে, তখন গেলে দেখলাম যে না, আমি ওই খেলাধুলার কোচ রাখলে হবে না, প্রত্যেকটা ইউনিটের সাথে আমার একজন ফিজিওথেরাপিস্ট মাস্ট। ওই যে যখন আমরা স্পোর্টস কমপ্লেক্স তৈরি করতে গিয়েছি, তো আমাকে কোচেরা বললো যে আমার গেম ভিলেজে প্রত্যেকটার জন্য আমাকে ফিজিওথেরাপি মাস্ট, ফিজিওথেরাপি রাখতে হবে। কারণ হচ্ছে লিগে, এবং টিমে ফিজিওথেরাপি রাখতে হবে, বিকজ ফিজিওথেরাপি ছাড়া আমার স্পোর্টস কমপ্লেক্স হবে না। তো এখন একটা আমরা যখন গেম ভিলেজে যাচ্ছি, তখন আমার দেখেন আমি যখন স্পোর্টসকে নিয়ে অ্যাড্রেস করছি, তখন ফিজিওথেরাপি চলে আসতেছে। আমি যখন এই সিডিসি খুলতে যাচ্ছি, শিশু বিকাশ কেন্দ্র, তখন ফিজিওথেরাপি চলে আসতেছে। ফিজিওথেরাপি এটা আমাদের যেখানে লাগবে, আমাদের যেহেতু অটিজম মানে এনডিডি যে প্রতিবন্ধকতা রয়েছে, যেখানে এই প্রতিবন্ধকতা থাকবে সেখানে আমাকে ফিজিওথেরাপি ইন্টারভেনশন লাগবেই। এখন তো আমরা আল্লাহর রহমতে আমাদের সরকারি দুটো প্রতিষ্ঠান ব্যাচেলার ডিগ্রি দিচ্ছে, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিও দিচ্ছে, নিটোরও দিচ্ছে, এবং আইএসটি খুব সম্ভবত মাস্টার্স খুলে ফেলেছে। ওরা আমার সাথে কথা বলেছে, ওরা মাস্টার্স খুলেছে। তো আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে লিগে, এখন হঠাৎ করে একটা লোক আসলো, একটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি একটা পড়ায় গেল ফিজিওথেরাপি, হ্যাঁ হ্যাঁ ওকে সার্টিফিকেট একটা দিয়ে দিল। নো, দেয়ার শুড বি এ বডি, অবশ্যই সেখানে একটা বডি থাকতে হবে যে এনশিওর করবে যে কারিকুলামটা কি হবে, যে এনশিওর করবে যে এটার স্ট্যান্ডার্ডটা কি হবে। যতক্ষণ পর্যন্ত আমি যে কোনো সাবজেক্টে আমি যদি কারিকুলাম এবং স্ট্যান্ডার্ডাইজেশন না করি, ওই প্রফেশন কিন্তু বেশি দূর আগাতে পারবে না। জি অবশ্যই স্যার, টেকনিক্যাল প্রফেশন। এই জন্যই আমরা রিহ্যাবিলিটেশন কাউন্সিল একটা তৈরি করলাম। হ্যাঁ, এবং এর মূল কাজটা হচ্ছে কি, এর মূল কাজটা শুধু ফিজিওথেরাপিদের রেজিস্ট্রেশন দেওয়া না। আরে বাবা, রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমি তো একটা সমিতি রাখলেই হতো। হ্যাঁ, এর মূল কাজটা হচ্ছে লিগে ফিজিওথেরাপি কি পড়াবে, আজকে এর সিলেবাসটা কি হবে, ফার্স্ট ইয়ারে কি হবে, কি কি বিষয় অ্যাড্রেস করতে হবে, সেকেন্ড ইয়ারে কি হবে, থার্ড ইয়ারে কি হবে, ফোর্থ, ও ইন্টার্নি কতদিন করবে, এই যে জিনিসগুলো, এই বিষয়গুলো, সেগুলি প্রপারলি অ্যাড্রেস করতে হবে। সেই জন্যই কিন্তু খুব দরকার হয়েছে আমাদের রিহ্যাবিলিটেশন কাউন্সিল একটা ইনাত করতে। এবং এটার একটা মূল কাজটা হচ্ছে লিগে এইটা। এবং আপনাদেরও আমরা বলবো যে ডাক্তাররা যেরকম বিএমডিসি রেজিস্ট্রেশন নিয়ে নেয়, আপনারাও রেজিস্ট্রেশনটা নিয়ে নেবেন। তো আমাদের দেশে এখন ব্যাপারটা হয়েছে কি, এটা অবশ্য আপনাদের এখানে যারা নেতারা আছে তারা বলতে পারবে, আমি কিন্তু এটা ডাক্তারদের বলি, শুধুমাত্র ফিজিওথেরাপিস্টদের বলছি না। পৃথিবীর একমাত্র দেশ যেখানে সার্টিফিকেট জমা দিলে রেজিস্ট্রেশন দিয়ে দেয়। হ্যাঁ, নো, দেয়ার শুড বি এ, আচ্ছা এমসিকিউ হোক, একটা মক টেস্ট হোক, দেয়ার শুড বি এ এক্সামিনেশন। হ্যাঁ, যে আমার কাছে আসলো, ও আপনি একটা ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট নিয়ে আসেন, আসেন রেজিস্ট্রেশনটা দিন। তো এটা স্ট্যাম্প বডি না। এখন ডাক্তারদেরও তাই হয়েছে। পৃথিবীর যে কোনো জায়গায় আপনার কথা বলেন, আপনারা তো বিভিন্ন ফোরামে যান, যে জিজ্ঞেস করেন ফিজিওথেরাপিদের যে রেজিস্ট্রেশন পেতে হলে বিনা পরীক্ষায় কেউ রেজিস্ট্রেশন পেয়েছে কিনা। হ্যাঁ, পরীক্ষা মাস্ট না, পরীক্ষা এই আমার দেশে একটা পরীক্ষা ছাড়া ও অমুক জায়গা থেকে আসছেন আপনি দিয়ে দিচ্ছে, কোন ইউনিভার্সিটি, আমি কতগুলো ইউনিভার্সিটির নামও জানতাম না যদি আমি এখানে না কাজ করতাম। একজন ওই যে আমরা তো অনেক ফিজিওথেরাপিস্টকে আপনারা জানেন, আমাদের গভর্নমেন্ট লেভেলে অনেক পোস্ট ক্রিয়েট করেছি, আরো পোস্ট ক্রিয়েট হবে। আপনি মানে আমরা তো অনেক পোস্ট ক্রিয়েট হচ্ছে এখন।
হ্যাঁ, এটা আপনারা জানেন না হয়তো। এইগুলো আমরা পোস্ট ক্রিয়েট করছি, একটা স্যার, সাবজেক্ট। আমি একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন বলেন, অবশ্যই ওয়ান ওয়ে, একটু আমি শুধু কথা বলে যাব, জি বলেন স্যার। স্যার, অবশ্যই। এই যে রিহ্যাবিলিটেশন কাউন্সিলের উদ্দেশ্য কিন্তু তাই স্যার, আমাদের এডুকেশনটা যাতে স্ট্যান্ডার্ড হয়, একটা মান নির্ধারণ হয়। হ্যাঁ, আমাদের স্যার বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট, দ্যাটস মিন যে সিআরপি যে আমাদের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কিন্তু স্যার আমাদের 2টি মাস্টার্স প্রোগ্রাম আছে, বাংলাদেশে আর কোথাও এটা নাই, এটা এবং ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। আমরা যে 5টা ইনস্টিটিউট আছি, এই আমাদের বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট, নিটোর, আইএসটি, তারপর স্টেট কলেজ, এবং তো এরা স্যার আমি জানি। ব্যাচেলর দেয়, আমরাই শুধু মাস্টার্স প্রোগ্রাম চালাই, যেটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। এবং আপনি যেটা বললেন যে আমরা ফাইন্যান্সিয়ালি আমাদের যে এসডিএফ প্রোগ্রাম, আমাদের মাস্টার্স প্রোগ্রাম কিন্তু সেটাও চলে। তো স্যার এই কারণেই রিহ্যাবিলিটেশন কাউন্সিলটা দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত, যাতে এডুকেশনটা রেগুলেটেড হয়, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। এই জন্য স্যার আমাদের দাবি থাকবে কি যে যাতে এটা একটু দ্রুত বাস্তবায়ন হয়, মানে দ্রুত বলতে বাস্তবায়ন তো হচ্ছে, বাট হচ্ছে কার্যক্রমটা যাতে দ্রুত শুরু হয়। আর আরেকটা জিনিস স্যার, যেটা আপনি বললেন কি যে শিশু বিকাশ কেন্দ্র, সেখানে স্যার আমাদের রিকোয়েস্ট থাকবে যে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট যাতে রিক্রুট হয়, মানে সেখানে যাতে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট থাকে। আজকাল স্যার দেখবেন কি যে ডিপ্লোমা হোল্ডার যারা আছে বা মেডিকেল টেকনোলজিস্ট, তারা স্যার নিয়োগ পাচ্ছে ওইসব জায়গায় এবং তারা হয়তো বা কাজ করতেছে। বাট স্যার গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট যদি না থাকে, তাহলে মানটা কিন্তু ওইভাবে আসবে না। রিকোয়েস্ট থাকবে কি যে হ্যাঁ, এই যে মেডিকেল কলেজে যে সব সেন্টার হচ্ছে, তাতে যাতে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টরা নিয়োগ পায় এবং তারা যাতে ভালো সার্ভিস দিতে পারে এবং মানটা মেনটেন করতে পারে স্যার। এটুকু আমি বুঝলাম, ধন্যবাদ স্যার। আপনি আচ্ছা, গ্রাজুয়েট এবং ডিপ্লোমা আমি একটু বলে রাখি, যারা ডিপ্লোমা করে আসে সরকারিতে তাদেরকে বলি আমরা ফিজিওথেরাপি সহকারী, বাংলায় ইংরেজিতে কি মেডিকেল বললাম? টেকনোলজিস্ট, হ্যাঁ, মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল ফিজিওথেরাপি। টেকনোলজিস্ট ব্র্যাকেটে ফিজিওথেরাপি, এক্স্যাক্টলি। তো এরকম আমরা কিছু নিয়োগ দিয়েছিলাম। হ্যাঁ, আপনি আমার সেবা কেন্দ্র দেখলেন, কয়েকদিন পরে দেখি তারা অ্যাপ্লিকেশন নিয়ে আসা হাজির, স্যার প্রমোশন দেন ফিজিওথেরাপি, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্টে। কেন, কি হয়েছে, তুমি হঠাৎ প্রমোশন চাইতেছো? স্যার আমি ব্যাচেলর ডিগ্রি করে ফেলছি। আরে তুমি ব্যাচেলর ডিগ্রি কবে করলা? তো বলে কি, ওই যে বললাম না কিছুক্ষণ আগে, সার্টিফিকেট। তো দেখি যে সত্যি সত্যি সে ব্যাচেলর সার্টিফিকেট জমা দিয়ে দিল। স্যার এই কারণে কাউন্সিলটা স্যার খুব দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার, এগুলো কন্ট্রোল করার জন্য, মান নিয়ন্ত্রণের জন্য স্যার। আর একটা জিনিস আমি ওবায়দুল স্যারের সাথে অ্যাড করতে চাচ্ছি স্যার, এই যে স্যার আমি কেন কাউন্সিলটা দরকার আমি এই জন্যই আরো একটা করতে চাচ্ছি স্যার। সেটা হলো যে আমরা একটা ইনস্টিটিউটে সে আপনারই এমপ্লয়ি ছিল, 4 বছর লেখাপড়া করলো, আপনার কাছে ছুটি নেয় নাই, আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিল যে আমি বিএসসি পাস করছি, আমি মাস্টার্স পাস করছি। তাহলে স্যার আপনি কিভাবে ওইটাকে মনে করবেন, গ্রহণ করবেন যে সে আসলে বিএসসি করছে, মাস্টার্স করছে? এটা স্যার, এইটা নিয়ন্ত্রণ করতে হলে স্যার অবশ্যই স্যার। এটা করে কি আমি বলি, এটা করে কি ওরা ঢাকা বেস যারা তারা এটা করে। হ্যাঁ, ঢাকা বেস যারা তারা এটা করে। আর 2 নাম্বার না, জেপিএফ এ এটা কিন্তু আমি খুব নীতিগত, আমি একদম ওপেনলি বলতেছি, জেপিএফ এ যে জিনিসটা, তারা তো রেভিনিউতে যায় নাই, তারা না ওই যে শিক্ষা ছুটিটা না ওই অন্যদের মতো অ্যাভেল করতে পারে না রেভিনিউতে না গেলে। তো তারা ওই যে একটা গভর্নমেন্ট সার্ভেন্ট 5 বছর সে এডুকেশনাল লিভ পাবে সর্বোচ্চ, এই জিনিসটা তারা অনেক সময় অ্যাভেল করতে পারে না। তো অ্যাভেল করতে পারে না দেখে তখন তারা করে কি যে আসলে তো যারা গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট আছে আমাদের, তো এখানে অনেক, আপনারা জানেন আমার এখানে অনেক ফিজিওথেরাপিস্ট আছে যারা বাইরের থেকে মাস্টার্স করা, বাংলাদেশের না, বাংলাদেশের বাইরে মাস্টার্স করে আসছে। হ্যাঁ, এরকম আমার অনেক সরকারি ইয়াতে ফিজিওথেরাপিস্ট রয়েছে। তো টেকনিক্যাল পার্সন, কারণ এটা শুনেন, টেকনিক্যাল নো হাউ এর, আমরা যখন মেডিকেল কলেজে যেসব মেডিসিনের ডেভিডসন বইটা পড়েছি, আজকে যদি ডেভিডসন দেখি তাকাই, সাইজ, আকার, টাকা সব চেঞ্জ হয়ে গেছে। এটা তো সায়েন্স, এটা তো ডে বাই ডে চেঞ্জ হবে। ফিজিওথেরাপিও তো তাই, বুঝছেন? কন্টিনিউয়াস যদি আমি ইয়াতে না থাকি, আজকে রেজিস্ট্রেশনের প্রশ্ন কেন ওকে কই, যে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পাশ করছে তাকে তো রেজিস্ট্রেশন নিতে হচ্ছে না, যে ফিজিক্সে পাশ করছে তাকে কি রেজিস্ট্রেশন নিতে হচ্ছে? তাহলে কেন ফিজিওথেরাপিতে পাশ করলে রেজিস্ট্রেশনের প্রশ্ন আসে? কেন বিডিএস করলে, ডেন্টাল ব্যাচেলার ডিগ্রি করলে রেজিস্ট্রেশনের প্রশ্ন আসে, এমবিবিএস করলে রেজিস্ট্রেশনের প্রশ্ন আসে, ইঞ্জিনিয়ার হলে রেজিস্ট্রেশনের প্রশ্ন আসে? কারণ এইসব জায়গায় আপনার কন্টিনিউইং আপনার এডুকেশন দরকার, ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, এভরিডে। হ্যাঁ, এভরিডে। আমি তো খুব মানে প্রাউড ফিল করতাম, আরে বাবা আমরা অনেক কিছু করে ফেলছি বাংলাদেশ, অনেক, কেউ আমাদের আশেপাশে কেউ এরকম করে নাই। হ্যাঁ, কত সুন্দর কাজ করে ফেলছি। যখন কোরিয়াতে গেলাম, বিলিভ মি, আমি লজ্জা পেয়েছি।
আরে আশ্চর্য, অনেক কিছু বাকি আমাদের, অনেক কিছু বাকি। এখন ফিজিওথেরাপি ফিল্ডে আমার কি চ্যালেঞ্জ, আপনারা যারা নেতা করবে আপনাদের কি চ্যালেঞ্জ সামনে আপনি জানেন? আপনাদের চ্যালেঞ্জটা হচ্ছে, এক নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই পোস্টগুলি ক্রিয়েট করা। জি স্যার, এবং আমরা পোস্ট আপনি ক্রিয়েট যদি না করতে পারলে স্যার এটা আমরা আসলে স্যার আমরা বলেন স্বীকৃতি পাবো না স্যার। লেখাপড়া করে কি হ্যাঁ, হবে? না স্যার কিছুই হবে না স্যার। আমরা যদি সরকারি লেভেলে স্বীকৃতি যদি না পাই স্যার, তাহলে স্যার এই আমরা এই যে আমাদের এই প্রফেশনে যারা জুনিয়র যারা আসছেন, যারা স্টুডেন্ট, তারা কিন্তু স্যার ভালো স্টুডেন্ট আর এখানে স্যার এই সাবজেক্ট লেখাপড়া করবে না। করবে না। সেক্ষেত্রে স্যার অবশ্যই স্যার আমাদের এখানে সরকারি লেভেলে স্বীকৃতি একটা দরকার স্যার। স্বীকৃতির সত্য দরকার। যেভাবে- হ্যাঁ, এখন স্বীকৃতিটা আমরা ওটা করছি। আপনারা তো জানেন সরকারি জি, সরকারি ইনস্টিটিউটই এখন ডিগ্রি দিচ্ছে, জি, জি, স্বীকৃতি দেয় সরকারি ইনস্টিটিউট ডিগ্রি দিচ্ছে। জি স্যার। গভর্নমেন্ট, আমরা সরকার থেকে অনেক আন্তরিক। আপনারা দেখেন না আমরা যত আগাচ্ছি না, র্যাপিডলি আগাচ্ছি, তো আপনারা তো জি, স্যার। খেয়াল করছেন, আপনারা তো জি স্যার। যারা এখানে কাজ করছেন আপনারা টের পাচ্ছেন যে কতটুকু আমরা আগাচ্ছি। তো এইটা আমরা দেখছি যে পোস্ট ক্রিয়েট করলে শুধু হবে না, পোস্ট ক্রিয়েট করতে হবে না, জব ক্রিয়েট করলে হবে না। আরেকটা জব ক্রিয়েট করেছি, কিন্তু দেখা গেল যে ফিজিওথেরাপি কনসালটেন্ট হলো, কনসালটেন্ট ফিজিওথেরাপি হলো, এরপরে ব্লকড। হ্যাঁ, এটা তো স্যার সমস্যা আছে। হ্যাঁ। Yes, sir. তখন আমরা করলাম কি, যে আপনার ক্যারিয়ার পার্ট, জি স্যার। ক্যারিয়ার পার্টটা কি হবে, যে হ্যাঁ সে কনসালটেন্ট ফিজিওথেরাপি হলো, তারপর ডিস্ট্রিক্ট ফিজিওথেরাপি হবে, তারপর সে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হবে, তারপর ডেপুটি ডাইরেক্টর হবে। এই যে আমার একটা সোপান, চাকরির একটা সোপান, এই জি, স্যার। সোপানটাও আমরা তৈরি করছি, এই সোপানটাও আমরা তৈরি করছি। তো জি স্যার। ক্যারিয়ার পাথ যেটাকে বলে। তো এখন এইগুলি হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। হ্যাঁ, আর সত্যি কথা যে আমি তো এটা তো মানে ইয়া বলে না, কি বলে যে ডাক্তার বলে না, আমার মেডিকেল কলেজেও যে একটা স্ট্যান্ডার্ড আছে না, ঢাকা মেডিকেল কলেজের স্ট্যান্ডার্ড আর ওই যে ইয়ার কি বলে যে ময়নামতি মেডিকেল কলেজের স্ট্যান্ডার্ড তো এক না, এটা তো না। বুঝতে হবে। জি তো স্যার। এখন আমাদের এডুকেশন ইনস্টিটিউটের থেকে যারা ফিজিওথেরাপিস্ট হয়, সব এডুকেশন ইনস্টিটিউটের স্ট্যান্ডার্ড এক না, অবশ্যই না স্যার। অবশ্যই না, সব এক না। অবশ্যই না। আমি তো নিজেই দেখছি, Yes, sir. আমি তো নিজেই দেখছি, স্যার। নিজের চোখে দেখতেছি, শোনা কথা না, তো নিজের চোখে দেখছি। জি স্যার। তো Yes, sir. এই স্ট্যান্ডার্ডটা খুব জরুরি হয়ে জি দাঁড়াইছে। স্যার। জি হ্যাঁ, স্যার, হ্যাঁ, স্যার, জি স্যার, এই কারণে স্যার কাউন্সিলটা মানে মানে ফাংশনিং হওয়া স্যার খুবই জরুরি। আর যেটা বললেন স্যার, কি বাইরের দেশে পরীক্ষা ছাড়া কিন্তু কেউ রেজিস্ট্রেশন পায় না। আমাদের এই কাউন্সিলে কিন্তু স্যার সেই সিস্টেমই আমরা তৈরি করছি, যে হ্যাঁ। পরীক্ষা দিয়ে তারপরে রেজিস্ট্রেশন নিতে হবে। পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশন, ঠিক আছে স্যার, Yes, sir. মেনটেন করার জন্য। এটা সারা বিশ্বে ও কেউ যদি এটা কিন্তু আমাকে কথা শুনতে হয়েছে। হ্যাঁ, আমি বললাম তোমরা বাংলাদেশ কি বিশ্বের একমাত্র দেশ? না, বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ নাই ওয়ার্ল্ডে। যে কোনো দেশে তুমি, যে কোনো দেশে এনিওয়্যার ইউ গো, যে উইদাউট আচ্ছা পরীক্ষা ছাড়া সার্টিফিকেট নিয়ে গেলাম আর একটা স্ট্যাম্প দিয়ে রেজিস্ট্রেশন দিয়ে দিল, কোন দেশ আছে দেখাও। সেটাই হ্যাঁ। স্যার, সেটাই স্যার। আমরা স্যার আমরা চাচ্ছি পরীক্ষার মাধ্যমে হবে স্যার, এবং আমাদের ওই সিস্টেম স্যার, কাউন্সিলে ওই এমসিকিউ সিস্টেম। নেই, Yes, একটা sir. এমসিকিউ নেই, একটা এমসিকিউ নেই। হ্যাঁ জি স্যার, শর্টকাট এটাই স্যার প্ল্যান করা হচ্ছে স্যার, এবং এটা এইভাবেই হয়তোবা যারা ওইখানে যাবে স্যার, যারা এই করবে তারা স্যার আপনারা আছেন, আপনারা ওইটাকে সুন্দরভাবে যাতে আমরা করতে পারি সেটা করছে না। আমি স্যার শুধুমাত্র স্যার নিউরো ডেভেলপমেন্টের ক্ষেত্রে না স্যার, আমরা দেখি নন কমিউনিকেবল ডিজিজ অনেক আছে স্যার, যেটা প্রত্যেকটা হাসপাতালে, সেটা অর্থোপেডিক ইয়ে হোক, কার্ডিওলজি ইউনিট ওকে দেখেন স্যার, এখন পেন্ডেমিক সিচুয়েশন, এবার বিশ্ব ফিজিওথেরাপির মোটো হলো যে কোভিড-19 এর পরবর্তী ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন। সেক্ষেত্রে স্যার আমরা কিন্তু স্যার আমরা এই যে কোভিড এর ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে আমরা সিআরপিতে চেষ্টা করছি পোস্ট কোভিড রিহ্যাবিলিটেশনের জন্য, আমরা ইউনিট এক্স্যাক্টলি ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু স্যার আমরা সরকারিভাবে যে আমরা কিন্তু এখানে ইনক্লুশন হইতে পারতাম, যে ক্রিটিক্যাল পেশেন্ট গুলো আছে, যে চেস্ট ফিজিওথেরাপি হোক বা মাসকুলিটির অন্য কোনো সমস্যার কারণে হোক, আমরা কিন্তু স্যার আমরা আমরা অনেক চেষ্টা করছি, আমাদের বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন অনেক চেষ্টা করছে, এবং প্রান্তিক পর্যায়ে এবং আপনাদের ওখানে হেলথ মিনিস্ট্রিতে বলেন, এগুলো অনেকের চেষ্টা করছে, তারপর আমরা এখানে ইনক্লুড হইতে পারি নাই, যদিও সিআরপি তার সামর্থ্য অনুযায়ী এখানে পোস্ট কোভিড ইউনিট করে আমরা সিআরপি সাভার এবং মিরপুর এবং সাব সেন্টারগুলোতে আমরা সেবাগুলো দিয়ে যাচ্ছি স্যার। সেক্ষেত্রে স্যার এইটাও যদি স্যার এই প্যান্ডেমিক সিচুয়েশনে এটাও যদি স্যার
কুইক লেভেলে যদি আমাদের কিছু পদের সৃষ্টি করা যায় তাহলেও স্যার আমরা এখানে সার্ভিস দিতে পারবো মনে হয় স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি বলি এখন তো অটিজম কোভিড যখন আসলো, জি কোভিড স্যার। সিচুয়েশন যখন আসলো, তখন করলো কি, তখন তো এই ইয়েটা কি বলে যে অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারটা প্রাধান্যটা কমে গেল, এখন প্যান্ডেমিক সিচুয়েশন জি। ওভারকাম করতে হবে। তো আমি হচ্ছি ফোকাল পার্সন, জি আমার কাজ হচ্ছে মন্ত্রণালয় এবং আইডিসিআর এর মেলবন্ধন। তখন আইডিসিআর মূলটা করতো। তো কোভিড সিচুয়েশনে আপনি জানেন এই পর্যন্ত আমার কতগুলি ডাক্তার আমরা হারিয়েছি। জি স্যার। আপনাদের স্যার। পরিসংখ্যান প্রায় 150-র মতো। 150 মতো। আচ্ছা, এটা জানেন যে একজন কোভিড হয়ে গেল, তার সে আবারও কোভিড আক্রান্ত হতে পারে। হ্যাঁ স্যার, এটা স্যার ওইটা হতে পারে স্যার, অনেকেই হয়েছে, এফেক্ট হয়েছে, এটা জানি স্যার। Affected। জি স্যার, আচ্ছা। আমরা এটা জানি স্যার। আর এই সিচুয়েশন থেকে আমরা আশা করি খুব শীঘ্রই উত্তরণ পাবো। স্যার, আমাদের সময় স্বল্পতার জন্য আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব ইনশাল্লাহ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের না জানা অনেক ইনফরমেশন, অনেক কিছু আমি ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে আমি বলবো স্যার, আমি এত ইনফরমেশন আজকে পেয়েছি। আমি এবং আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ স্যার আপনার প্রতি। আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোভিড-19 এর এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনারা অবশ্যই বাসায় থাকবেন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। যদি বের হতে হয় অবশ্যই মাস্ক পরে বের হবেন। সামাজিক Exactly. দূরত্ব বজায় রাখবেন এবং 20 সেকেন্ড ধরে হাত ধোবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আপনাকে ধন্যবাদ স্যার, আপনি আমাদের অনেক সময় দিচ্ছেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার